এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর ডায়েরি 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। এই কি করছো তুমি? এত জোরে কেউ ধরে? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তো। আরে তুমি এত নড়াচড়া করো না তো। এত নড়াচড়া করলে তোমাকে আদর করব কিভাবে? আদর করার সময় কেউ এত নড়াচড়া করে নাকি? একটু চুপচাপ শুয়ে থাকো, আমাকে একটু মন ভরে আদর করতে দাও। আরে বাবা, এত জোরে ধরতে হয় নাকি? আমি তো নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব। তখন তুমি কাকে আদর করবে? একদম এরকম অলক্ষণে কথা বলবে না। একদমই ভালো লাগে না আমার। তুমি আমার একমাত্র ভালোবাসা। তুমি মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচব? তাই তোমাকে শেষবারের মতো বলছি, নেক্সট টাইম কখনো এরকম কথা বলবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, আর কখনো এমন কথা বলবো না। কিন্তু তারপরও তুমি আমাকে একটু ছাড়ো। সত্যি বলছি, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই কথা শুনে নীল তানিশাকে একটু ছেড়ে দেয়। তারপর আবার তানিশার হাত ধরে টান দিয়ে কাছে নিয়ে বলতে থাকে, আমি কি করব তুমি নিজেই আমাকে বলো। তোমাকে ধরে রাখতে তো আমার একটু মন চায় না, কিন্তু আমার বাবা মাঝে কেন এমন করে সেটাই বুঝতে পারি না। কেন যে তোমার আর আমার বিয়েটা দিচ্ছে না সেটাই তো বুঝতে পারছি না। বিয়ের আগে যদি তুমি তোমার বউকে এত কাছে টেনে নাও, এতটা ভালোবাসা দাও, তাহলে তোমার বাবা মা তোমাকে বিয়ে দিয়ে আর কি করবে? এই তুমি না সবসময় একটু বেশি বেশি কথা বলো। এত বেশি কথা বলা যে আমি পছন্দ করি না সেটা তুমি খুব ভালো করেই জানো। তাই তোমাকে আমি শেষবারের মতো বলছি, এসব ফাইজলামো মার্কা কথাবার্তা বলবে না তুমি। তো আমি কি করব সেটা তুমি নিজেই বলে দাও না। আমি কি করলে তুমি সবচেয়ে বেশি খুশি থাকবে সেটাই বলো। আমি সেটাই করব। তোমার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। কথাটা শুনে মাত্রই নীল খুশিতে বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসে। আর সঙ্গে সঙ্গে তানিশাকেও বিছানা থেকে টান দিয়ে তুলে তার বুকের কাছে টেনে নেয়। তারপর তানিশার মাথায় হাত বুলাতে বুলাতে বলতে থাকে, আমি বেশি কিছু করতে হবে না মাইটি। আর তুমি শুধু তোমার পরিবারকে বুঝিয়ে বলো, আর সেই সঙ্গে আমার মাকেও একটু বুঝিয়ে বলো, যাতে সে বিষয়টা বুঝতে পারে আর তোমাকে আমার করে দেয়। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। আমি যত দ্রুত সম্ভব তোমার মা এবং আমার পরিবারের সঙ্গে কথা বলবো। তবে এসব পাগলামি কিন্তু আর চলবে না, বলে দিলাম। ঠিক আছে বাবা, আমি যদি তোমাকে আমার জীবনে পেয়ে যাই তাহলে আর কোনো পাগলামি করব না। আর সব পাগলামি তো শুধু তোমার জন্যই। তোমাকে পেয়ে গেলে আমি তার জন্য পাগলামি করব, সেটা তুমি নিজেই বলো না। এই কথাগুলো ঘুমিয়ে ঘুমিয়ে বলছিল নীল। আসলে সে প্রতিদিনই স্বপ্নে তার রাজকুমারীকে অনেক আদর করে, কিন্তু ঘুম ভাঙলেই তার রাজকুমারী তার জীবন থেকে উধাও হয়ে যায়। সে আর কোথাও তার রাজকুমারীকে খুঁজে পায় না। এটা নতুন কিছু নয়, দীর্ঘ 3 বছর ধরে চলছে এই জল্পনা কল্পনা। নীল তার রাজকুমারীকে সারা শহর তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও খুঁজে পায় না। রাজকুমারীকে খুঁজতে খুঁজতে সে প্রায় হয়রান। কিন্তু কি করবে, কিভাবে সাথে রাজকুমারীকে খুঁজে পাবে, তার কোনো উপায় তার জানা নেই। আর ঠিক তখনই তার মা এসে তার স্বপ্ন আর ঘুম দুটোই 12টা বাজিয়ে ছেড়ে দিল। তার মার রুমে এসে বলতে লাগলো, নীল, তুই কলেজে কি বলে ছুটি নিয়েছিলি? তোর নানু মারা গেছে এটা বলেছিলি? হারামজাদা, তোকে আজকে এত মিথ্যা কথা কেমনে বলতে শিখেছিস বলতো? আরে আমি বলি নাই, ভাইয়া আমাকে শিখিয়ে দিয়েছে। আমার কি দোষ? আমি তো আর ভাইয়ার কথা ফেলতে পারি না, হাজার হোক সে আমার 1 বছরের বড় বলে কথা। আজকে তোদের বাবা আসুক, তারপর দেখাচ্ছি। দিন দিন ফাজিল হয়ে যাচ্ছিস। তোর স্যার কল দিয়ে খোঁজ নিচ্ছে কিভাবে তোর নাড়ু মারা গেল। আরে মা, স্যার কোনো কাজে নাই তো, বুঝো না। স্যার তার বউয়ের সাথে কথা বলার জন্য মিনিট কিনছিল মনে হয়, আর তার বউ বাপের বাড়ি চলে আসছে। আর এদিকে মিনিটের মেয়াদ শেষ, তাই কল দিয়ে খোঁজ নিচ্ছে আর কি। তুই কি করে জানিস? এসব লজ্জা করে না স্যারের নামে এসব বলতে? মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়িস, এখনই পাকনামি শুরু করে দিলি? বাকি জীবন কি করে চলবে বলতো? কথাটা বলতে বলতে তার মা বিছানার পাশ থেকে তার বিছানা পরিষ্কার করার ঝাড়ুটা হাতে নেয় আর বলতে থাকে, তুই এসব বাদরামো করা ছাড়বি, নাকি আমাকে অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে? এখনও সময় আছে। আমি তোকে ভালোভাবে বলছি, এসব বাদরামো করা ছেড়ে দে। এসব বাদরামো করা আমার একদমই পছন্দ নয়।
মায়ের অবস্থা দেখে নীল খুব ভালোভাবেই বুঝতে পারে তার বিপদ আসন্ন। তাই সে মাকে বলতে থাকে, মা, এটা কি ঠিক হচ্ছে না? কথা বলছো, কথা বলো, কিন্তু হাতের মধ্যে ঝাড়ু নিয়ে এমন করছো কেন? ঝাড়ুটা ভেঙে ফেললে আমার বিছানা ঝাড়ু দিবে কিভাবে? বিছানা কিভাবে ঝাড়ু দিব আর কিভাবে কি করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, কারণ সমস্ত কাজ আমি আমার নিজের হাতে করি। কেউ আমাকে কোনো সাহায্য সহযোগিতা করে না। এমনকি খাবার খাওয়ার পর এঁঠো প্লেটপত্র পর্যন্ত কেউ পরিষ্কার করে না। তাই আমাকে একদম জ্ঞান দিতে আসবি না। এই কথাটা শোনার পর ওই নীলের হঠাৎ করে মনে হলো সে তো একটা অনেক সুন্দর স্বপ্ন দেখছিল। স্বপ্নে সে তার রাজকুমারীকে অনেক আদর করছিল, কিন্তু ঘুম ভাঙার পর তার রাজকুমারী কই চলে গেল। তাই সে একটু ইয়ার্কি করে তার মাকে বলতে, তুমি না সব সময় আমার স্বপ্নের 12টা বাজিয়ে দাও। স্বপ্নে আমার রাজকুমারী এসেছিল, আমি আমার রাজকুমারীকে কত সুন্দর করে আদর করছিলাম, কিন্তু তুমি এসে সিনেমার ভিলেনের মতো আমার স্বপ্নের 12টা বাজিয়ে দিলে। সকালবেলা একটু আরাম করে ঘুমাবো, আর তখনই আমার রাজকুমারী আসে। রাজকুমারীকে একটু আদর করতে চাই, তখনই তুমি চলে আসো। তুমি একদম ভিলেন টাইপ শাশুড়ি। আমি ভিলেন টাইপ শাশুড়ি, তাই না? চটিয়ে একদম লাল করে দেবো বলে দিলাম। এখনও নাক টিপলে দুধ বের হয় আর বউকে আদর করা শখ জেগেছে, তাই না? মা, তুমি বড় হয়েছো ঠিকই, তোমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু বুদ্ধি হয়নি এখনও। নাক টিপলে দুধ বের হয় না, অন্য কিছু বের হয়, সেটা তোমার জানা উচিত। তাছাড়া এখন আমার ঠান্ডা কাশি কোনোটাই লাগেনি, তাই এসব কথা বলো না। এই শোন, তোর সঙ্গে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই। তুই আমার চোখের সামনে থেকে দূর হ। আমি তো তোমার সঙ্গে থাকতেই চাই না, আমি তোমার রাজকুমারীর সঙ্গে থাকতে চাই, তাকে ভালোবেসে সারাটা জীবন সুন্দর করে কাটাতে চাই। কিন্তু তুমি তো আমার জীবনের 12টা বাজিয়ে ছেড়ে দিচ্ছ। তোমাকে কত করে বলছি তুমি একটু বাবার সঙ্গে কথা বলো, তারপর আমাকে একটা বিয়ে করিয়ে দাও। শুধু একটা বিয়ে করিয়ে দিলে হবে না, আমার স্বপ্নে দেখা রাজকুমারীকেই আমার সঙ্গে বিয়ে করিয়ে দিতে হবে। নীলের এসব ছাগলাম ও মার্কা কথা শুনতে শুনতে তার মা প্রায় বিরক্ত হয়ে গেছে। তাই তিনি নীলকে বলতে থাকেন, এই শোন, তোকে তোর রাজকুমারীকে আর তোর লাইফ নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। তুই যাই যে তাই করতে পারিস। আমি যে জীবনে কী এমন পাপ করেছিলাম সেটাই জানি না, যার কারণে আল্লাহ পাক তোর মতো একটা বদমাইশকে আমার পেটে দিয়েছিল। আল্লাহর কাছে আমি শুধু একটা কথাই বলি, তোর মতো ইতরকে যেন অন্য কারো পেটে না দেয়, তাহলে তাদের জীবনটাও আমার মতো নরক হয়ে যাবে। কথাটা বলতে বলতে নীলের মা সেই রুম থেকে বের হয়ে চলে যাবে। ঠিক তখনই নীলের বড় ভাই মিজান রুমে আসলো। পাশে তার মামা আছে। মামা তাদের চেয়ে 3 বছরের বড়, তবে তারা বন্ধুর মতো থাকে। মা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে দেখে মিজান তার মামার পেছনে গিয়ে লুকালো। আর মামা বলতে লাগলো, কী রে আপু, নীলকে মারছিস কেন? ও কি এখনো ছোট নাকি যে এভাবে জাদু দিয়ে মারবি? নীল এখন যথেষ্ট বড় হয়েছে, কলেজে পড়ে, ছেড়ে দে। তোর জন্যই মিজান আর নীল এত সাহস পায়। তুই এক শয়তান আর আমার দুইটাকে শয়তান করে তুলেছিস। নীল কি করেছে জানিস কিছু? হ্যাঁ জানি তো, আমি আর মিজান মিলে এই বুদ্ধিটা দিয়েছি। মাঝে মধ্যে একটু মিথ্যা না বললে চলে না, এই জন্য আম্মা মারবে না, বুঝলি? তোদের তিনজনকে আজকে মারবো। তোদের খাওয়া দাওয়া বন্ধ আজকে থেকে। যেদিন ভালো হবি সেই দিন খাবার খাবি। কথাটা শোনা মাত্রই নীলের মামা আর কোনো অপেক্ষা না করে বলতে লাগলো, আপু আমরা কক্সবাজার যাচ্ছি ঘুরতে, তোর আর কিছুদিন রান্না করা লাগবে না। কিছুদিন দুলাভাই আর তুই একা থাক, আমরা ঘুরে আসি। কথাটা শোনার মাত্রই নীলের মা দৌড়ানি দিল। নীল শর্ট প্যান্ট পরেছিল খালি গায়ে। সে, তার মামা আর তার বড় ভাই তিনজনই দৌড়ে বাইরে চলে আসলো। আর হঠাৎ একটা গাড়ি এসে নীলকে পিছন থেকে ধাক্কা দিল। নীল রাস্তায় পড়ে গেল আর রাগে উঠে গাড়িটার কাছে গিয়ে দেখে একটা মেয়ে, কিন্তু মুখ দেখতে পাচ্ছে না। চুলগুলো দিয়ে মুখটা ঢেকে গেছে মেয়েটাকে। অদ্ভুত সুন্দর লাগছে। ততক্ষণে মামা দৌড়ে আসলো আর মামা মেয়েটাকে বলতে লাগলো, এই মেয়ে এইভাবে কেউ গাড়ি চালায় নাকি? বাপের টাকা আছে দেখে যা ইচ্ছে তাই করবে নাকি তুমি? আর একটু হলেই তো আমার বাগিনার উপরে চলে যেত। মামার মুখ থেকে সম্পূর্ণ কথাটা বের হওয়ার আগে নীল তার মামার মুখ চেপে ধরল
আর মেয়েটা চুলগুলো সরিয়ে নিচের দিকে তাকিয়েছে। নীল তার মামাকে জড়িয়ে ধরে মেয়েটার দিকে তাকিয়েছে। কাজল কালো, চোখ পাতলা, গোলাপি ঠোঁট জোড়া, চুলগুলো ঘন কালো, সব মিলিয়ে এক যেন পরী। কি যেন নীলের স্বপ্নে দেখা সেই রাজকুমারী। নীল মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছে, কিছু একটা বলতে যাবে, কিন্তু মেয়েটা সেটার অপেক্ষা না করে মেয়েটা কিছু না বলে চলে গেল। আর তখন মামা চিৎকার করে বলতে লাগলো, নীল এবার আমাকে ছাড়, আমি ব্যথা পাচ্ছি তো। ওই মেয়ে কখন চলে গেছে, এবার স্বপ্নে না থেকেই পৃথিবীতে ফিরে আয়। মামা, আমি শেষ। আমি এই মেয়ের প্রেমে পড়ে গেছি। প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। মামা, এই মেয়েটা প্রতিদিন আমার স্বপ্নে আসে। আজ 3 বছর যাবৎ মেয়েটাকে আমি স্বপ্নে ভালোবেসে যাচ্ছি, কিন্তু হাজার চেষ্টার পরেও মেয়েটাকে আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। না, এই মেয়েটাকে আমি চাই, সেটা যেভাবেই হোক মেয়েটাকে আমাকে খুঁজে বের করতেই হবে। এই মেয়েটাকে আমার বউ বানাবো। এই মেয়েটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না মামা। এই মেয়েটা আমার শরীরের প্রত্যেকটি শিরা উপশিরায় মিশে গেছে। যেভাবেই হোক এই মেয়েটাকে আমার জীবনে চাই। মামা প্লিজ, এই মেয়েটাকে খুঁজে পেতে আমায় সহযোগিতা করতে হবে তোমাকে। তবে এখন নয়, কক্সবাজার থেকে আসার পর। চলো এখন বাসায়। এই কথা শুনে নীলের মামা তার কাঁধে হাত রেখে বলতে থাকে, আচ্ছা বাবা, ঠিক আছে, সেটা সময় হলে বোঝা যাবে, কিন্তু এখন যেটা করা সেটাই করতে হবে, তা না হলে আবার অন্য ঝামেলা পড়তে হতে পারে। আজকে রাত 8টায় বাস ছাড়বে, তাই বাসায় চল, রেডি হতে হবে, আরও কত কাজ আছে। দুলাভাই বাসায় আসলে যেতে দেবে না। কিন্তু নীলের কান অবধি সেই সব কথা পৌঁছাচ্ছে কিনা কিছুই বোঝা যাচ্ছে না। ঠিক তখনই হঠাৎ নীল মত পাল্টে বলতে থাকে, এই মেয়েকে ছাড়া আমি যাব না। ও আমার হলুদ পরি। তুমি আর মিজান ভাইয়া যাও, আমি এখানে থাকবো আর হলুদ পরীকে খুঁজবো। থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দেব। 1250 টাকা করে এক একটা সিটের টিকিট, আর কোণে কোণে টাকাগুলা দিয়েছি, হোটেল বুক করেছি, আর সব কিছুর পর এইসব বলছিস? এইসব ফাজলামো মার্কা কথা বন্ধ কর, আগে কক্সবাজার থেকে ঘুরে আসি। কথাটা বলতে বলতে নীলকে তার মামা টানতে টানতে বাসায় নিয়ে আসলো। তারপর নীল এসে রুমে শুয়ে পড়ল, আর শুয়ে শুয়ে হলুদ পরীর কথা ভাবছে। সত্যি অপরূপ সুন্দরী, যাকে দেখে বুকের ভেতর মোচড় দিয়ে উঠবে, বুকের ভেতর একটা অদ্ভুত সাউন্ড হবে, এটাই ভালোবাসা। আর তখনই কোথা থেকে মামা আসলো, আর নীলকে রাগী কণ্ঠে বলতে লাগলো, কী রে নীল, বিকাল 4টা বাজে এখনও গোসল করিসনি কেন? শরীর থেকে গন্ধ বেরোচ্ছে, আর রেডি তো হতে হবে নাকি? যা না তাড়াতাড়ি। আমি কি তোমার মতো নাকি? আমি 1 মাস গোসল না করলেও শরীর থেকে গন্ধ বের হবে না, বুঝতে পারছো? আর আমি আছি আমার চিন্তায়। আমি তোমার মতো সব ফালতু চিন্তা নিয়ে নেই। আমার পরিটা আমার চোখের সামনে দিয়ে চলে গেল, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। না পারলাম তাকে আটকাতে, না পারলাম তার ফেসবুক আইডি নিতে, না পারলাম তার হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে। আমি যে কি করি কিছুই বুঝতে পারছি না। কিভাবে আমি আমার পরিটাকে খুঁজে পাবো? তাকে ছাড়া তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। শাহরিয়ান, আমি যদি এখন রান্নাঘর থেকে আসি তাহলে কি হবে বুঝতে পারছিস তো? তাই চুপচাপ গোসল করে আয়, আর তোর ভণ্ড মামাকে বল সব কিছু গুছিয়ে নিতে। আপা, তুই আমারে এভাবে অপমান করলি, আর বন্ধ কি আমি একাই নাকি? আমার বাগিনাগুলো তো কম যায় না, এক একটা বজ্জাত। এই মামার বাচ্চা, তোমাকে এই দোতলা ছাদ থেকে ফেলে দিব। কক্সবাজারে গিয়ে আমি আমার পরীকে ভুলে গিয়ে তোমার জন্য মামি খুঁজবো আর বিয়ে করাবো। মা, কি বলো? কথাটা শুনতে শুনতে নীলের মা রান্নাঘর থেকে উত্তর দিল, তোর মামার আর এই জীবনে বিয়ে হবে না। ভার্সিটির লাইফ শেষ করলো, চাকরি না করে টিউশনি করছে। চাকরির কথা বললেই কত বাহানা। তখন নীল আর কোনো কথা না বলে চুপচাপ ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল, তারপর আস্তে আস্তে রেডি হয়ে নিল। সন্ধ্যায় নীল, মামা, মিজান ভাইয়া বের হলো। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হলো। বাসার সামনে থেকে একটা অটো নিয়ে সোজা বাস স্টেশনে আসলো, আর বাসে বসলো। নীলের মামা আর ভাইয়ার সিট একসাথে, কিন্তু নীলেরটা আলাদা। নীল জানালার সাইডে সিট পেয়েছে। একটু পর বাস ছেড়ে দিল। বাস তার আপন গতিতে চলতে লাগলো। নীল হেডফোন দিয়ে গান শুনছে আর বাইরের দিকে তাকিয়েছে। এভাবে কখন যে ঘুমিয়ে পড়লো মনে নেই। যখন আমার ঘুম ভাঙলো তখন দেখে প্রায় সকাল হয়ে গেছে। রাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে 5টা বাজে।
সামনের সিটে তার মামা আর ভাইয়া। নীল উকি দিল আর দেখলো ভাইয়া নাক ডেকে ঘুমাচ্ছে, আর মামা নিজের মোবাইলে থাকা একটা মেয়ের পিক দেখছে আর নিজের চোখের জল মুছছে। নীলের খুব খটকা লাগলো। এটা মামার ভালোবাসার মানুষ হয়তো, কিন্তু কি হয়েছিল সেদিন নীল জানে না। তখন সে ছোট ছিল, তাই কেউ বলেনি। এখন নীল পিছন থেকে তার মামার কাঁধে হাত দিল, আর মামা যেই না পিছন ফিরে তাকালো তখন নীল বলতে লাগলো, মামা কি হয়েছে? আমাকে এই মেয়েটা কে? আমাকে সব কিছু বলো দেখি, তোমার জন্য কিছু করতে পারি কি না। তখন নীলের মামা তার পাশে এসে বসলো আর একটু পর তাকে বলতে লাগলো, আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন একটা মেয়েকে অনেক ভালো লাগতো, আমাদের মাঝে প্রেমও হয়। মেয়েটা আমাকে অনেক ভালোবাসতো, সবসময় কথা বলা, শাসন সব কিছু মিলিয়ে ভালোই চলছিল। আমাদের এইভাবে 3 বছর পার হয়। আমি ভার্সিটিতে উঠে আর তখন ওর বাসা থেকে বিয়ের চাপ আসে। আমি তখন কিছুই করতাম না, আমি আপুকে সব বলি, আপু কিছু বলে নাই সেদিন। তারপর নিজের চোখের সামনে ওর বিয়ে হয়, আমাকে দাওয়াত দিয়েছিল। আমি গিয়েছিলাম একটা বার দেখার জন্য, ছেলে বিদেশে থাকতো, বিয়ে করে বিদেশে নিয়ে যাবে সেই রকম কথা শুনেছি। আমি আর আমার বন্ধু গিয়েছিলাম। এরপর থেকে আর কোনো দিন কথা হয় নাই। জানিস এখনও তাকে ভালোবাসি আমি, ওর সাথে কাটানো মুহূর্তগুলো ভুলতে পারিনি। সেদিন আপুর কিছুই করার ছিল না, পালিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না, মাকে দেখার মতো কেউ ছিল না, তাই ফ্যামিলির জন্য নিজের ভালোবাসা শেষ করে দিলাম। ও আমাকে অনেক বলেছে চলো পালিয়ে যাই, কিন্তু একটা পিছু টানের জন্য কিছু করার ছিল না রে। কথাটা শুনে নীল তার মামাকে কি বলে সান্ত্বনা দেবে কিছুই ভেবে পাচ্ছিল না। কিন্তু তারপরও সে তার মাকে বলে, মামা, ভাগ্য যদি সহায় হয় তাহলে আবার তুমি তোমার প্রিয় মানুষকে পাবে ইনশাআল্লাহ। আমি তোমাকে সাহায্য করব, চিন্তা করো না। আর আমরা প্রায় চলে আসছি মনে হয়। তারপর নীল মামার সাথে কথা বলতে লাগলো। একটু পর বাস থেকে নেমে তিনজন মিলে হোটেলে চলে আসলো। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিল আর শুয়ে পড়লো। একটু পর বের হবে। কিছুক্ষণ শুয়ে থেকে নীল বের হলো। তার সাথে মামা আছে আর ভাইয়া ঘুমাচ্ছে। নীল আর মামা বের হয়ে সমুদ্রের পাড়ে চলে আসলো আর পিক তুলতে লাগলো। হঠাৎ করে একটা মেয়ে নীলের উপর দৌড়ে পড়ে গেল, শাড়ি পরা। উনি মেয়ে নাকি মহিলা কিছু বুঝতে পারছে না নীল। তখনই মেয়েটা নীলকে বলতে লাগলো, আমাকে বাঁচান প্লিজ, ওরা আমার সব কিছু নিয়ে যাবে। আমার সাথে সবাই হোটেলে চলে গেছে, প্লিজ বাঁচান। মেয়েটা নীলের পাশে এসে দাঁড়ালো আর নীলের মামার দিকে তাকিয়েছে। দেখি নীলের মামা মেয়েটার দিকে হাঁ করে তাকিয়েছে। মেয়েটাও নীলের মামার দিকে হাঁ করে তাকিয়েছে। কারোর কোনো পলক পড়ছে না। তখনই 4টা ছেলে আসলো। দেখেই বোঝা যায় ওরা বখাটে ছিনতাইকারী হবে। হয়তো নীলকে আর তার মামাকে দেখে চলে গেলেও কিছু করতে হলো না। তখন নীলের মামাকে মেয়েটা বলতে লাগলো, তুমি এত বছর পর কেমন আছো? ও, আজও সেই আগের মতোই তাকিয়ে আছো, কোনো কথা বলবে না আজও? না কি বলবো, সেদিন তো দুষ্টা আমারই ছিল, তাই তো আমি আর তুমি এক হতে পারলাম না। নিয়তি আমাদের এক হতে দেয়নি। হয়তো এক হতে দেয়নি, তা নিশ্চয়ই বিয়ে করেছো, তাই না? আচ্ছা, সামনে চলো, কোথাও বসে কথা বলি, কতদিন কথা হয় না। আর এই ছেলেটাকে? ও হলো আমার বাগিনা নীল। আমি 2 বাগিনাকে নিয়ে ঘুরতে আসলাম। আচ্ছা চলো সামনে কোথাও বসি। আর নীল তুইও আয় সাথে। তখনই একটা মেয়ে দৌড়ে এসে এই মহিলাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলতে লাগলো, আন্টি, তুমি কই ছিলে এতক্ষণ? তোমাকে কত জায়গায় খুঁজেছি বলো। তোমাকে নাকি কিছু ছেলে আটকিয়েছে, তা ছেলেগুলো কই? আমি মেয়েটার দিকে তাকিয়ে অবাক হয়ে আছি, কারণ কালকের সেই মেয়েটা গাড়ির মধ্যে যাকে দেখেই বুকের ভিতর টুং টাং শুরু হয়ে গেছে, যে মেয়েটাকে আমি প্রতিদিন স্বপ্নে দেখেছি, মেয়েটাকে প্রতি রাতে আমি এত আদর করি, এত ভালোবাসা দিয়েই সেই মেয়েটাই আজ আমার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা নীলের দিকে তাকিয়ে আছে আর বলতে লাগলো, আপনি কালকের সেই ভাইয়াটা না, যাকে গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল? আসলে আমি বুঝতে পারিনি, আপনি মনে হয় ব্যথা পেয়েছিলেন, তাই না? তখনই নীলের মামার নীল আর তানিশাকে উদ্দেশ্য করে বলতে থাকে, আচ্ছা তোরা দাঁড়িয়ে কথা বল, আমরা একটু সামনের দিক থেকে আসছি। আর কোথাও যাবি না, এই দিকেই থাক। এই বলে নীলের মামা জেসমিনকে নিয়ে ওদিকে চলে গেল। নীল আর সেই মেয়েটা দাঁড়িয়েছে। তখন নীল বলতে লাগলো, আরে না, তেমন বড় ধরনের ব্যথা পাইনি, আপনি শুধু শুধু টেনশন করছেন।
আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আসলে মূল কথা হলো মেয়েটাকে দেখে নীলের বুকের হার্টবিট বেড়ে গেছে। নিয়ে কখনো কল্পনাও করেনি সে তার স্বপ্নের পরীকে এত তাড়াতাড়ি খুঁজে পাবে। এই কথা ভাবতে ভাবতে ভাবনার সাগরে ভেসে যাচ্ছিল নীল। আর তখনই তানিশা বলে, জি, আমি তানিশা চৌধুরী, এবার ইন্টার প্রথম বর্ষ। বাবা পুলিশ কমিশনার, আর আপনি? নীল তখনও ভাবনার সাগর থেকে বের হয়ে আসতে পারেনি। তানিশার কথায় সে হুঁশে ফেরে আর বলতে থাকে, জি, আমি নীল। আমিও ইন্টার প্রথম বর্ষ। তাহলে তো আমরা সেম ক্লাস। আর আমরা দুই ভাই। ভাইয়া এইচএসসি পরীক্ষার্থী। আমরা প্রায় সমবয়সী আর কি। বাবা সরকারি চাকরি করে। ও আচ্ছা, আপনাদের তো তাহলে সুখের সংসার, অনেক মজা হয়। আমার বাসায় মা, বাবা, ছোট একটা ভাই আছে, আর বাবাকে সেরকম পাই না, মার সাথে সব সময় আর কি। ও আচ্ছা, আপনাদের ফ্যামিলিও ভালো। আর আপনার বাবা পুলিশ কমিশনার, উনি দেশের মানুষের জন্য কাজ করেন। এতে আপনার গর্বিত হওয়া উচিত। হুম, এটা ঠিক, আমি নিজেকে গর্বিত মনে করি। তবে আমি যা বলি বাবা তাই করে। বাবা আমাকে সব সময় বলে অহংকার না করতে। আর আমরা যেহেতু একই ক্লাস, তাহলে তুমি বা তুই করে বলি। নীল, আমার তুমি বলার অভ্যাস নাই। তাই আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে তুই করে বলতে পারি। আর কোনো কলেজে ভর্তি হয়েছেন? আচ্ছা, তুই করে বলবো দুজনে। আমি মহিলা কলেজে ভর্তি হয়েছি। আর তুই কোন কলেজে ভর্তি হয়েছিস? আমি এই কলেজে ভর্তি হয়েছি। আচ্ছা, ভালো কথা। তা কতদিন থাকবি এখানে? আমরা 3 দিন থাকবো। আমি, আন্টি, মা, আমার দুইটাই বান্ধবী আসছি, হয়তো 3 দিন থাকবো, তারপর চলে যাব, কারণ কলেজে যেতে হবে তো। ও আচ্ছা, তা চল সামনের দিকে যাই। ওরা ওখানে বসে কথা বলুক। ওদেরকে বিরক্ত করে কোনো লাভ নাই। ওইদিকে নীলের মামা আর জেসমিন কথা বলছে। জানো হাসান, আমি ওর সাথে কখনোই সুখী ছিলাম না। বিদেশ থাকে, বড় চাকরি করে, এই জন্যই আমার পরিবার বিয়ে দেয়। বিয়ের পর আমাকে বিদেশে নিয়ে যায়। আর সেখানে পরিচিতি কেউ নেই, সারাদিন একা একা। ও মাঝরাতে এসে আমার ওপর মানসিক অত্যাচার শুরু করতো। এমনকি মাঝে মধ্যে নেশা করে গায়ে হাতও তুলতো। 1 বছর পর বাংলাদেশে পালিয়ে আসি, সোজা গ্রামে মা বাবার কাছে যাই আর ডিভোর্স পাঠিয়ে দেই। পরে এইভাবেই ছিলাম। আর কিছুদিন আগেই ভাইয়ার বাসায় আসলাম। ভাইয়া পুলিশ কমিশনার হয়েছে, প্রমোশন পেয়ে। আমি জানি তুমি সবসময় আমাকে মিস করতে, আর এটাও জানি তুমি এখনও আমাকে আগের মতোই ভালোবাসো। আমি এখনও তোমাকে চাই। বিয়ে করবে আমাকে? একটা সুযোগ দেবে? আবার নতুন করে সব কিছু না হয় দুজনে শুরু করব। আমি একজন ডিভোর্সি, তোমার পরিবার কোনোদিন মানবে না আমাকে। হ্যাঁ, এটা ঠিক, আমি তোমাকে সব সময়ই চাই। তুমি চাও তাতেই হবে। আমার উপর বিশ্বাস রাখো, সব কিছু আবার নতুন করে শুরু করব। আর আমার 2টা বাগিনা আছে, ওরা সব ঠিক করে দেবে। তুমি কিন্তু এখনো আগের মতোই আছো, একটুও পরিবর্তন হওনি। তুমি মামা ভাগিনা, বোঝাই যায় না, কেউ দেখলে বিশ্বাসও করবে না। হয়েছে, বাদ দাও ওইসব কথা। তারপর বলো, কি খাবে তুমি? অনেক দিন একসাথে ফুচকা খাওয়া হয় না, কিন্তু এখানে তো ফুচকা পাবো না। তাই চলো ডাব খেয়ে আসি। এদিকে নীল আর তানিশা পাশাপাশি সমুদ্রের পাড়ে হাঁটছে। নীল আর চোখে তানিশার দিকে তাকাচ্ছে। তানিশার প্রথমে লক্ষ্য করেনি, কিন্তু এক সময় লক্ষ্য করলো, কিন্তু কিছু বলল না। তানিশার সাথে বেশ অনেক সময় কাটালো নীল। এক সময় ওর আন্টি এসে নিয়ে চলে গেল। নীল দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মনে হলো সে তো নাম্বার, আইডি কোনো কিছু নিল না, তাহলে যোগাযোগ হবে কি করে? এভাবে দুপুর হয়ে গেল। নীল হোটেলে এসে দেখে তার ভাইয়া শুয়ে শুয়ে কারোর সাথে কথা বলছে। বুঝতে পারলাম এটা আমার স্যারের বোন তার সাথে। সে গিয়ে ফ্রেশ হয়ে আসলো আর খাওয়াটা শেষ করলো। 3জন মিলে খাওয়া শেষ করে শুয়ে আছে। ওদিকে তানিশা, আমি শুয়ে আছি আর নীল ছেলেটার কথা ভাবছে। এই প্রথম কোনো ছেলের সাথে এত কম সময় ফ্রি হলাম। বাবার জন্য তো কোনো ছেলে পাশ দিয়ে যেতেও সাহস পায় না। আর নীলকে এই কথা বলার পর কোনো রিয়াক্ট করলো না। তারপর আবার তানিশা মনে মনে বলতে লাগলো, তার মানে ওর মাঝে এমন কিছু আছে। ধ্যাৎ, আমি সব কি ভাবছি? ওর সাথে এখন কথা বলতে পারলে ভালো হতো। নাম্বার তো আনতে মনে নাই, কি করি এখন? আচ্ছা, বের হয়ে সমুদ্রের পাড়ে যাই, যদি আসে। তানিশা বের হয়ে সমুদ্রের পাড়ে আসলো আর এসে একা একা বসে আছে। এদিকে নীল তার মামা আর ভাইয়াকে নিয়ে 3জন মিলে বের হলো।
সাথে গিটার আছে। নীল টুকটাক গান করে, একা একা টিউন করতে ভালো লাগে। নীল সেখানে এসে দেখে তানিশা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। নীলের কেমন যেন বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হলো। নীলকে দেখে তানিশা ডাক দিল, আরে নীল, চলে যাচ্ছ কেন? এইদিকে আসো, তোমার জন্য অপেক্ষা করছি। চলো একসাথে সবাই মিলে আড্ডা দেই। ও হচ্ছে আমার বন্ধু সাকিব, আর সাকিব ও হচ্ছে নীল। তোরা পরিচিত হয়ে নে। তানিশা, আমার একটু কাজ আছে, তোরা আড্ডা দে। আমার একটু হোটেলে যেতে হবে, অন্য এক সময় কথা হবে তোর সাথে। এখান থেকে কোথাও যাবি না তুই। সব কাজ পরে করে নিবি। আর ঘুরতে এসে কি কেউ কাজ করে নাকি? এর চেয়ে বস, সমুদ্রের পাড়ে বসে আড্ডা দেই। এই সময়টা আর পাবি না খুঁজে। কে এক প্রকার জোর করেই তানিশা তার পাশে বসলো। নীল গিটারটা একপাশে রেখে দিল, আর তানিশা সাকিবের সাথে গল্প করেই যাচ্ছে। নীল চুপচাপ বসে আছে আর ওদের কথা শুনছে, আর আনমনে ভাবছে এখনই এত কষ্ট হচ্ছে তানিশার জন্য। ধ্যাত, কিছুই ভালো লাগছে না। তখন তানিশা বলতে লাগলো, কি রে, তুই আবার কই হারিয়ে গেলি? আর গিটার কি রেখে দেওয়ার জিনিস নাকি? গান শুনবো তোর কণ্ঠে। না করবি না, না করলে মেরে তক্তা করবো তোকে। গান আমি এত পারি না, আর কণ্ঠ এতটা ভালো না, তবে টিউন শোনাতে পারি যদি তুই বলিস আর কি, আর না বললে নাই। তখনই সাকিব বলল তার বন্ধুরা ডাকছে। এই কথা বলে সাকিব চলে গেল, আর নীল টিউন বাজাতে লাগলো। আর তানিশা তার দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে, যেন চোখের পলক পড়ছে না। নীল টিউন বাজানো শেষ করলো, আর তখন তানিশা বলতে লাগলো, সত্যি তুই অনেক ভালো টিউন বাজাতে পারিস। এত সুন্দর হয়েছে তোকে বলতে পারবো না। তা নতুন খবর শুনলাম আমার আন্টির সাথে নাকি তোর মামার চলছে অনেক আগে থেকে, এখন আবার শুরু হয়েছে। আমিও তো তাই শুনছি, হলেও হতে পারে, সমস্যা কি? আমি বাসায় গিয়ে মায়ের সাথে কথা বলবো যেন বিয়েটা হয়, দুজনেই দুজনকে ভালোবাসে। ও আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি। এই সাকিব একটা মেয়ে নিয়ে পালিয়ে আসছে এখানে, তাই অনেক দিন পর দেখা হলো। একসাথে স্কুলে পড়তাম আর কি। আচ্ছা, ভালোবাসলে কি পালিয়ে যেতে হয়? আমি নিজেও জানি না রে, তুই যখন কাউরে তোর মতো করে ভালোবাসবি তখন বুঝতে পারবি। ভালোবাসার জন্য মানুষ জীবন দিতে পারে, আর ওরা তো পালিয়ে আসছে। জানিস, আমারও না কাউকে খুব করে ভালোবাসতে ইচ্ছে করে, যার সাথে সব কিছু বলা যাবে। কোনো কিছু হলে আমাকে বকা দিবে, আমাকে বুকে জড়িয়ে কপালে চুমু দিয়ে বলবে সরি। আর আজকাল ছেলেরা কি চায় জানিস? দুজন প্রেম করে বলবে চলো রুম ডেট করি, আর মেয়েটা যদি না করে তাহলে ছেলেটা বলে তুমি আমাকে ভালোবাসো না। তাই কাউকে বিশ্বাস হয় না। এরকম আমার বান্ধবীর সাথে হয়েছে, তো তাই বললাম তোকে। শোন, পৃথিবীতে সবাই ভালো হবে এমন তো কোনো কথা নেই, কেউ স্বয়ংসম্পূর্ণ নয়, কিন্তু তোকে নিজের মতো করে ভালো একজনকে খুঁজে নিতে হবে যে তোকে ভালো রাখতে পারবে। আচ্ছা, তুই কাউকে কখনো ভালোবেসেছিলি? সত্যি করে বলবি কিন্তু, আমার কাছে কোনো কিছু লুকাবি না একদম। আরে পাগল নাকি, আমি কাউকে এই পর্যন্ত ভালোবাসি নাই। ছোটবেলা থেকেই খেলার প্রতি একটা বড় আকর্ষণ কাজ করত, তাই অবসর সময়ে তাই করতাম, কখনো কাউকে ভালো লাগে নাই। ও আচ্ছা, গুড। তা তোকে দেখেই বোঝা যায়। জানিস, একদিন একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল, আমি চুপ করেছিলাম, আর আমি ফুলটা নিয়ে ফেলে দিলাম, আর ওই ছেলেটা ফুল নিয়ে আমার বান্ধবীকে প্রপোজ করছে। এটা দেখে আমি কি পরিমাণ মজা পাইছি তা বলতে পারবো না তোকে। এভাবে নীল তানিশার সাথে কথা বলল সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যায় সূর্য ডুবে যাওয়া একসাথে উপভোগ করলো দুজনে। এভাবেই কেটে গেল 3টা দিন। এই 3 দিন ওরা সব সময় কথা বলতো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। রাতে ফোনে কথা বলা সব মিলিয়ে ভালোই চলছিল। তানিশারা রাতে চলে গেছে। নীল ওরা সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল, ফিরতে হবে। আর সব কিছু শেষে চলে আসলো বাসায়। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বাসে বসেও ওর তানিশার সাথে কথা হয়েছে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলো নীল, মিজান ভাইয়া আর তার মামা। মা তাদের খাবার দিচ্ছে আর সবাই খাবার খাচ্ছে। তখনই নীল তার মাকে বলে উঠলো, মা, মামার জন্য মেয়ে দেখছি একটা, মেয়েটার নাম জেসমিন, মামার এক্স গার্লফ্রেন্ড। তার মানে হলো আমাদের এক্স মামি আবার ফিরে আসছে। তুমি আর মামি ওই বাসায় যাবো আর বিয়ে ঠিক করে আসবো। কোনো কিছু জানতে পারলাম না, আর তুই বলছি ওদের বাসায় বিয়ের তারিখ ঠিক করে আসবো? ওদের তো তোর মামাকে পছন্দ হতে হবে নাকি? দেখলাম না কিছু না। আরে মা, আমার মনে হয়
ওই মেয়ের বাসায় অলরেডি সব কিছু ব্যবস্থা হয়ে গেছে। যেভাবেই হোক তুমি আর আমি কালকে যাব, ঠিক আছে? আর মামা যদি সুখে থাকতে পারে তাহলে আমাদের কি বলো তো? সংসার করবে মামা, তুমি আর নানু মিলে বাধা কেন দাও বলো তো? মামার কি বিয়ে করতে মন চায় না নাকি? কি বলো মামা? এই কথা শুনে নীলের মা তাকে বলতে থাকে, হয়েছে, আর বড় বড় কথা বলতে হবে না। আর মিজান, তোর জ্বালায় তো আর পারছি না। নীলের স্যারের বোনের সাথে এত কি লোকে কি বলছে জানিস? হ্যাঁ মা, সব কিছুর পর আমি শুধু সেফ আছি। কত বড় সাহস আমার স্যারের বোনের সাথে প্রেম করে। এর চেয়ে ভালো মামাতো বোন রিয়াকে নিয়ে পালিয়ে যেতি, আমি কিছু বলতাম না। নীল, চুপচাপ খা, বেশি কথা বলিস না। আর রফিক ভাইয়ার মেয়ে অনেক ভালো, আমার বড় ভাই হিসেবে বলছি না, বুঝলি? আপা, তোর বকবক থামাতো এবার। ও কীরকম ভালো সেটা আমি জানি। তুই তো বিয়ে হওয়ার পর এখানে চলে এসেছিস, সব কিছু কী করে জানবি? আচ্ছা, তোদের একজনকে কিছু বললে তিনজন একসাথে কথা ধরিস কেন? আর হাসান, তুই ওদের মামা, কোথায় আরও শাসন করবি তা না, ওদেরকে আরও মাতিয়ে রেখিস। তারপর খাওয়া শেষ করে নীল তার রুমে চলে আসলো। আর তখনই তানিশা কল দিল। নীল কলটা রিসিভ করলো, আর ওপাশ থেকে তানিশা বলতে লাগলো, কি রে নীল, তুই কোথায় ছিলি এতক্ষণ? দেখ তো কতগুলো কল দিয়েছি আমি। এখন যদি সামনে পেতাম তাহলে তোকে যে কি করতাম। এই জন্য আমি সামনে নাই। যাক, বাঁচা গেল। এখন শোন, কালকে কয়টায় বের হবি তুই? আমি তোকে কলেজে দিয়ে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে, এখন শোন, আমার না ফুচকা খেতে ইচ্ছে করছে, কিন্তু বাবা বাসায়, তাই যেতে দিবে না। কি করি বলতো? তুই 10 মিনিট ওয়েট কর, আমি ফুচকা নিয়ে আসছি। বাসার পিছনের দিকে বারান্দায় থাকিস, তাহলে কেউ দেখবে না। তুই আমাদের বাসা চিনতি নাকি আগে থেকে? আমি নিজেই এখনো ভালো করে চিনতে পারলাম না, এখানে নতুন। আর এই এলাকার প্রতি দেয়াল আমার কথা জানে, আর ওখানে আগে ক্রিকেট খেলতাম, তাই মোটামুটি ভালো করে চিনি আর কি। এই বলে নীল কল কেটে দিল। তারপর সাইকেল নিয়ে বের হলো। বের হয়ে রাস্তার পাশ থেকে ফুচকা কিনে নিল। তারপর তানিশাদের বাসায় যেতে লাগলো। আর ভয় করছে, কারণ ওর বাবা কীরকম বদমেজাজি, কয়বার ট্রান্সফার হয়েছে আর কতগুলো ক্রস ফায়ার করেছে হিসাব নাই। শুধু শুধু তাকে কমিশনার করা হয়েছে। আমার কথা যদি জানে তার মেয়েকে আমি ফুচকা দিতে যাচ্ছি, তাহলে থাপ্পড় দিয়ে আমাকে উপরে পাঠিয়ে দেবে। বোনের জন্য যা করে, আর নিজের মেয়ের জন্য কি করবে এটা ভাবা যায়? এসব ভাবতে ভাবতে নীল চলে আসলো। আর পিছনে এসে তানিশাকে কল দিয়ে জানালার কাছে আসতে বলল। একটু পর তানিশা আসলো, আর উপর থেকে ফোন করে বলল, আমি একটা দড়ির সাথে বেঁধে ব্যাগ পাঠাচ্ছি, এটার মধ্যে দিয়ে দে। আর ওখানে তোর জন্য চকলেট রাখা আছে, ওটা নিবি। আর এখান থেকে তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় করব। কালকে তোদের বাসায় আসবো বিয়ের প্রস্তাব নিয়ে। তোর আন্টির জন্য বিকালবেলা রেডি থাকিস। বিয়ে হলো আন্টির, তাহলে আমি রেডি হব কেন? আমার যখন বিয়ে হবে তখন রেডি হব, লাল বেনারসি শাড়ি দিয়ে সাজবো। এভাবে বলিস না রে, বুকের ভিতর ধকধক করা শুরু হয়ে যায়। কালকে সকালে দাঁড়াবি, কলেজে দিয়ে আসবো, কেমন? তারপর তানিশার দেয়া চকলেটগুলো নিয়ে পকেটে রেখে আর ফুচকা দিয়ে বিদায় দিয়ে চলে আসলো বাসায়। বাসায় এসে শুয়ে শুয়ে পড়লো আর তানিশাকে মেসেজ দিল। আমি বাসায় চলে আসছি। তারপর একটু কথা বলে ঘুমিয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। কলেজের ড্রেস পরেছে অবশ্য। নীল মিজান ভাইয়ের কাছ থেকে বাইকের চাবি নিল। জানে তার ভাইয়া কলেজে যাবে না, দুপুর 2টায় ঘুমাবে, সারা রাত কথা বলছে। নীল খাবার খাচ্ছে, তখন মামা আসলো আর বলতে লাগলো, কী রে নীল, তোর অবস্থা তো ভালো না। কলেজে যাচ্ছিস নাকি ফ্যাশন করতে যাচ্ছিস? কিছুই তো বুঝতে পারছি না আমি। দেখতে পাচ্ছ কলেজের ড্রেস পরে আছি, তারপরও বলো ফ্যাশন করতে যাচ্ছি? আসলে তোমরা মানুষের ভালো দেখতে পারো না, এই জন্য। এমন বড় বড় কথা বলিস না, তোরে আমার চিনা আছে। বড়টা তো তবুও লিমিটে আছে। তুই কোনো জায়গায় লাভ না হলে যাস না। এখন আসল কাহিনী বল। আসল কাহিনী হলো, আমি এখন ক্লাসে যাব, বন্ধুরা বাইক নিয়ে আসে, তাই আমিও বাইকে করে যাব। তাই এখন 2000 টাকা দাও, খরচ লাগবে। এটার জন্যই আমি এতক্ষণ ধরে ভয় পাচ্ছি। তুই তো মানুষ ভালো না, আল্লাহ জানে এই বিয়েতে কত টাকা মারবি। এটা বলো না মামা, তুমি টিউশনি করো, তার উপর আবার পার্ট টাইম জব করো। তোমার টাকা কে খাবে শুনি? মামি একা খেতে পারবে না, তাছাড়া আমরা তো তোমার কচি কচি ভাগি না, আমরা তো খেতেই পারি নাকি। এই জন্য তোরে আমার ভয় লাগে। যখন দেখছিস কোনো কিছুতেই কাজ হচ্ছে না, তখন এসব বলে কাটিয়ে দিস। কি আর করার, এই নে টাকা। ঠিক আছে, তোমার কাজ হয়ে যাবে।
চিন্তা করো না, বিকেলবেলা মা আর আমি যাব। বাবা যায় কিনা ঠিক নাই, মা বলেছে অফিস থেকে ওখানে চলে যাবে। নীল খাবার শেষ করে বাইক নিয়ে সেই জায়গায় আসলো, আর এসে দেখে তানিশা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আর নীল গিয়ে তার সামনে দাঁড়ালো। আর তখন তানিশা বলল, আর একটু দেরি করে আসতি, যাতে করে কলেজে ক্লাস না করে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করতাম। আরে আর বলিস না, বিয়ের তো চাপ বুঝলি। কলেজ থেকে এসে তোদের বাসায় যাব, তারপর মামাকে নিয়ে শপিং, আরও কত কি। আজকে তোকে মেয়েরা দেখলে ফিদা হয়ে যাবে। এভাবে যাস না প্লিজ, মেয়েরা তুলে নিয়ে যেতে পারে তোকে। পাম না দিয়ে তাড়াতাড়ি বাইকে ওঠ, কলেজে দেরি হয়ে যাচ্ছে। তোকে রেখে দিয়ে আমি আমার কলেজে যাব। তারপর তানিশা বাইকে উঠল, উঠে বাইকের পিছনে ধরলো। তখন নীল বলল, তাকে ধরতে না হলে পড়ে যাবে। ও কিছুটা দূরত্ব রেখে নীলের কাঁধে হাত রাখলো। নীল মুচকে হাসি দিল আর বাইক চালাতে লাগলো। আর কলেজে এসে তাকে নামিয়ে দিল। আর তানিশাকে দেখে সব বান্ধবীরা আসলো। নীল তাকে বিদায় দিয়ে চলে আসলো। আর নীল কলেজে এসে বাইক রেখে ক্লাসে গেল। বন্ধুদের সাথে মিলে ক্লাস করলো। ক্লাস শেষ করে বের হলো। আর হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে তানিশার কলেজ 30 মিনিট আগেই ছুটি হয়ে গেছে। নীল ফোন বের করে দেখে তানিশার মেসেজ। আমার কলেজ ছুটি হয়ে গেছে, আমি বাসায় চলে গেলাম। তুই বিকেলবেলা আন্টিকে নিয়ে আসবি। আর বাসায় দাদা দাদি আসছে, আন্টিকে দেখতে আসবে বলে। আর পাঞ্জাবি পরে আসবি। আল্লাহ হাফিজ। নীল মেসেজটা পড়ে হাসলো আর সোজা বাসায় চলে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। আর খাবার টেবিলে গিয়ে দেখে বাবাও চলে আসছে, নানুও আসছে। আর তখন মা বলল, নীল, তোর মামা বলছে বিয়ে করে একেবারে তোর মামিকে নিয়ে গ্রামে যেতে, কিন্তু ও তো এখানে চাকরি করে। তাই আমি বলি কি, আমাদের সাথে থাকতে মিজানও তাই বলে। হ্যাঁ মা, তাই তো ভালো হয়। রুম তো 2টা এমনি খালি থাকে। পারলে নানুকে রেখে দাও, সবাই একসাথে থাকার মজাই আলাদা। না রে আপু, আমি যথেষ্ট বুঝতে শিখেছি আর পাশাপাশি জব করি। যদি এতই ইচ্ছে তাহলে ফ্ল্যাট নিয়ে থাকবো। তখন নীলের বাবা বলল এখানে থাকতে। নীলের মামা তার বাবার উপর কোনো কথা বলে না, আগে থেকেই ভয় পায় একটু। তারপর রুমে এসে একটু রেস্ট নিল। নীল তানিশার পিক দেখছে, শুয়ে শুয়ে তানিশার মাঝে একটা অদ্ভুত মায়া, চোখগুলো টানা টানা। এভাবে সময়টা পার হলে বিকালবেলা নীল রেডি হয়ে নিল, কালো পাঞ্জাবি পরলো আর রেডি হয়ে বের হলো। একটু পর মা আসলো। নীল মাকে বাইকে করে নিয়ে তানিশাদের বাসায় যেতে লাগলো। আর গিয়ে বাইক রেখে কলিং বেল চাপ দিল। আর একটা মহিলা দরজা খুলে দিল। নীল আর তার মা ভেতরে গিয়ে বসলো। আর তার মা কথা বলছে। হঠাৎ করে তানিশা তাদের জন্য নাস্তা নিয়ে আসলো আর এসে মুচকে হাসি দিল। নীল হাসিটার দিকে তাকিয়েছে, মায়া ভরা হাসি, যে কেউ দেখলে পাগল হয়ে যাবে। মা সবার সাথে কথা বলছে। তারপর কথা বলার শেষে বিয়ের তারিখ ঠিক হলো, সামনের শুক্রবার বিয়ে। তারপর কথা বলে চলে আসলো। ওখানে নীলের তানিশার সাথে কথা হয়নি, কারণ তার বাবা ছিল। শুধু শুধু ঝামেলা করে লাভ নাই। আমি বাসায় এসে মাকে নামিয়ে দিয়ে মামাকে নিয়ে মার্কেটে গেলাম। গিয়ে মার্কেট করে রাত 11টায় বাসায় ফিরলাম। আর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। আর তানিশাকে কল দিলাম। আর কল হতেই কল ধরলো। আর ওপাশ থেকে বলতে লাগলো, কিরে নীল, তুই বিয়ের চাপে কি আমাকে ভুলে গেলি নাকি? আর বাসায় একটুও কথা বললি না কেন? কি হয়েছিল বলতো? তোকে যে ছাদে ডাকলাম আসলি না, আমার বাবাকে তোকে খেয়ে নিত। ঝাড়ি কম দে, কালকে থেকে তো দুজনের কলেজে যাওয়া হচ্ছে না বিয়ের চাপে। আর মাত্র 2 দিন আছে, বাড়ি সাজানো লাগবে। তোর তো কোনো কাজ নাই, একবার ছেলে হয়ে দেখ কেমন লাগে। শোন, চাপাবাজি করবি না, ঘুমিয়ে পড়। কালকে অনেক কাজ করতে হবে। আমিও ঘুমিয়ে পড়বো, কালকে সকালে উঠতে হবে তো, তাই। তারপর আরও কিছু কথা বলে কল কেটে দিয়ে ঘুমিয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলো। বাবা তখন তাকে আর তার ভাইয়াকে বলল বাড়ি সাজানোর জন্য লোক আনতে। খাবার খেয়ে দুজনে তাই করলো। এভাবে কাজের মধ্য দিয়ে দিনটা পার হলো। তানিশার সাথেও তেমন কথা হয়নি কাজের মধ্যে। বারবার মনে হয়েছিল দুপুরের দিকে নীল কল দিয়েছিল, কিন্তু ধরে নাই, হয়তো কাজের চাপ একটু বেশি। রাতে তানিশার সাথে কথা বলে দুজনেই ঘুমিয়ে গেল। এভাবে আরও একদিন পার হলো। আজকে বরযাত্রী নিয়ে যাচ্ছে নীলের বন্ধুরা, মিজান ভাইয়ের বন্ধুরা, মামার কিছু বন্ধু, সবাই আছে। ফ্যামিলির লোকজন তো আছেই বিয়েতে। তানিশা নীলের পাশেই ছিল। দুজনে ছাদে দাঁড়িয়ে কথা বলছে। নীল নিজেও জানে না এত কথা দুজনের মধ্যে কোথা থেকে আসে। তারপর বউ নিয়ে বাসায় চলে আসলো। আর নীল
নিজেই বাসর ঘর সাজিয়ে দিল তার মামার জন্য। তারপর সব কিছু শেষে সে রুমে গেল আর তানিশাকে কল দিল। তানিশা রিসিভ করলো আর নীল বলতে লাগলো, কী রে, তুই এখনো ঘুমাস নাই? কয়টা বাজে দেখেছিস? রাত 1টা বাজে ঘুমাবি কখন? আর একটা কথা শোন না, আজকে মামা টেস্ট খেলবে, আমারও মন যাচ্ছে। লুচ্চা হইলি কবে থেকে? তুই না মামা হয়, তোর না মামা হয়, মামাকে কেউ এসব বলে নাকি? আর যখন তুই বিয়ে করবি তখন তোর বউকে নিয়ে যা ইচ্ছে করিস, পারলে মাথায় নিয়ে ঘুরিস, কেউ কিচ্ছু বলবে না। তোর কাছে খুব দামি একটা সম্পদ চাইবো একদিন, সেদিন কিন্তু আমাকে ফিরাতে পারবি না। সম্পদটা দিতে হবে, এটা আমারই প্রয়োজন। আমার সামর্থ্য থাকলে আমি অবশ্যই দিব, তাছাড়া তুই চাইবি আর আমি দিব না, এটা তো কোনোদিন হতে পারে না। তুই আমার প্রথম বেস্ট ফ্রেন্ড। যদি কখনো তোকে চাই সারা জীবনের জন্য, তাহলে আমার কাছে এসে থাকবি, কথা দিচ্ছি সবসময় আগলে রাখবো। তখনই কলটা কেটে যায়। নীল বুঝতে পারলো টাকা শেষ, ভালোবাসার কথাটা আর বলা হলো না। থাক, আর কি করা। আবার তানিশা কল দিল আর নীলকে বলল, হ্যাঁ বুঝতে পারছি, তোর টাকা শেষ। তারপর বল কি বলছিলি? তুই আমাকে বুঝতে পারিসনি, কথাটা তাড়াতাড়ি বল, ঘুম পাচ্ছে খুব। আরে আমি বলছি যে তোর বিয়েটা খাবো সত্যি, আর ঘুমিয়ে পড়, কালকে থেকে আবার কলেজে যাব, ঠিক আছে? একটু কল দিয়ে জাগিয়ে দিস, কেমন? বিদায় দিয়ে কল কেটে নীলও ঘুমিয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল আর রেডি হয়ে নিল। কলেজের জন্য রেডি হয়ে খাবার টেবিলে আসলো আর এসে দেখে তার মামি সবাইকে খাবার দিচ্ছে। নীল কথা বলতে বলতে খেয়ে নিল আর খাওয়া শেষ করে বাইক নিয়ে বের সামনের দিকে আসলো আর এসে দেখে তানিশা দাঁড়িয়ে আছে। আর নীল তানিশাকে বলল, আজকে দুজনের মধ্যে কেউ কলেজে যাব না, সারাদিন ঘুরবো আর সিনেমা দেখবো। তুই কিন্তু না করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, চল তাহলে আজকে বাইকে করে ঘুরবো। কতদিন এভাবে ঘুরি না। ঘুরতে গেলে হয় আন্টি থাকে, মা থাকে, ওদের সাথে কি ঘুরলে ভালো লাগে? একটু নিজে স্বাধীনভাবে ঘুরতে। তারপর তানিশা নীলের বাইকে উঠল আর নীল তানিশাকে নিয়ে বাইক চালাতে লাগলো। তানিশাকে নিয়ে অনেক জায়গায় ঘুরে সিনেমা হলে গিয়ে মুভি দেখলো। বিকালবেলা তানিশাকে তার বাসার সামনে নামিয়ে দিল আর নামিয়ে দিয়ে নীল বাসায় যেতে লাগলো। আর কিছু দূরে আসতেই নীলকে কিছু পুলিশ আটকালো। নীল কিছুই বুঝতে পারছে না কেন তাকে ধরলো। নীলকে বাইক থেকে নামিয়ে বাইকের চাবি নিয়ে গেল আর নীলের পকেটে হাত দিল। আর একটু পর নীলের পকেট থেকে ইয়াবা পেল আর নীলকে ধরে গাড়িতে তুলতে লাগলো। তখন নীল বলল, স্যার বিশ্বাস করেন, আমি এসব ব্যবসা করি না, আমি পড়াশোনা করি। ওই অফিসার চেক করতে গিয়ে আমার পকেটে দিয়ে দেয়া আমার চোখের সামনে। কিন্তু ওরা নীলকে কিছু না বলে গাড়িতে তুললো আর থানায় নিয়ে যেতে লাগলো। নীলের চোখের সামনে একটা পুলিশ তার পকেটে ইচ্ছে করে দিয়ে দিল। নীলকে শুধু শুধু ফাঁসিয়ে দিল। কেন? সে তো কারো কোনো ক্ষতি করেনি নিজের জানা মতে। তাকে নিয়ে থানায় আসলো আর ওসি বলল তার নামে যত মামলা দেওয়া যায় দিতে। তাকে জেলে নিয়ে গেল। তখন সে বলল, আমাকে শুধু শুধু কেন ধরলেন? আমাকে বাসায় ফোন করতে দিন। আপনাদের সাথে আমার তো কোনো কিছু হয়নি, আর এলাকার সবাই জানে আমি কেমন। কিন্তু ওরা নীলের কোনো কথা শুনছে না। নীল বলেই যাচ্ছে। একটু পর নীলকে নিয়ে একটা রুমে নিয়ে গেল আর কিছু না বলে এই দুজন অফিসার নীলকে চেয়ারের সাথে বেঁধে মারতে লাগলো। মেরে নীলের হাত পা ভেঙে দিয়েছে। নীল মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু নীলকে মেরেই যাচ্ছে। একসময় নীল অজ্ঞান হয়ে গেল। যখন নীলের চোখ খুলল আর তখন নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বেডের উপর শুয়ে আছে। পাশে মা মামি বসে আছে। আমার দুই পায়ে প্লাস্টার করা, হাতেও প্লাস্টার করা, হাত পা ভেঙে গেছে। নীল জেগে উঠতে নীলকে জড়িয়ে ধরে মা কান্না করতে লাগলো আর বলতে লাগলো, নীল বাবারে, তুই কেন ওই মেয়ের সাথে মিশতে গেলি? একবারও নিজের কথা ভাবলি না? তুই ছাড়া কে আছে বল? আমি এবার বুঝতে পারলাম সব কিছু তানিশার বাবা করেছে। হয়তো বাইকে ঘোরার সময় দেখে নিয়েছে। তখনই মামা মিজান ভাই আসলো আর এসে দেখে সবার চোখে পানি। মামি কোনো কথা বলছে না। আমি বললাম, মামি আপনি নিজেকে অপরাধী ভাবছেন কেন? আপনার তো কোনো দোষ নাই, শুধু শুধু কেন এত টেনশন করছেন বলেন তো? আপা একটু বাইরে আসো তো, তোমার সাথে কিছু কথা আছে। ডাক্তার দেখা করতে বলছে, দুলাভাইও আছে। তখন মা চলে গেল। মামি নীলের পাশে বসে কান্না করছে। নীল তার মামিকে স্বাভাবিক করার চেষ্টা করছে আর তখন মামি বলল,
নিলয় ভাই অনেক খারাপ একজন মানুষ। উনি প্রেম ভালোবাসাকে দুই চোখের বিষ মনে করে। আমি তোমার মামাকে কত কষ্ট করে বিয়ে করেছি সেটা আমিই জানি। শুধু বাবা বেঁচে আছেন তাই বাবার জন্যই পেয়েছি, তা না হলে ভাইয়া কখনোই এটা হতে দিত না। আর তানিশার জন্য কি করতে পারে সেটা একবার তোমার ভাবা দরকার ছিল। এখন তোমার কি হবে? মামি, আমি তানিশাকে সেই প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি, তারপর বন্ধুত্ব। আমি জানি না তানিশা আমার কথা জানতে পেরেছে কিনা। যদি জানতো তাহলে আমার বিশ্বাস সে একবার দেখার জন্য হলেও আসবে। নিলয়, তুমি বুঝতে পারছো না তানিশার ওপর দিয়ে কি পরিমাণ ঝড় বইছে। ভাইয়া আমাকে বিয়ের দিনও বলেছিল আমি যেন তার বাসায় কোনো দিন না যাই, ভাইয়া হিসেবে পরিচয় না দেই। মামি, আমি তানিশাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার দেহে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তানিশাকে চাই। ওদিকে নীলের মা আর মামা মিলে ডাক্তারের কাছে গেল আর কথা বলতে লাগলো। তখন নীলের মামা আর মাকে বলল, আপা, ডাক্তার কি বললো শুনতে পেলি তো? নীল কোনোদিন হাঁটতে পারবে কি না ঠিক নাই, কারণ পাগুলো ব্যাঙে গুঁড়ো হয়ে গেছে। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আমার ছেলেকে আমি বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। আমার চোখের সামনে নীল হুইল চেয়ারে বসে থাকবে, এটা সহ্য হবে না কোনো মায়ের সামনে ছেলের অবস্থা। আপারে, আমি বুঝতে পারছি সারিয়া তোর কতটা আদরের, কিন্তু বাস্তব জীবন তোকে মেনে নিতে হবে। বিদেশে নিয়ে যাবি, টাকার একটা বিষয় আছে না? আমরা মধ্যবিত্ত শ্রেণীর, এটা ভুলে যাবি না। আমার ভাগের সম্পদটা বিক্রি করে দিব, বড় ভাইয়ার কাছে বলবো নীলের বাবার কি অবস্থা। এটা আমি বুঝতে পারছি। ও যদি ক্ষমতা থাকতো তাহলে কি করতো এটা আমি জানি। নীলের মা আর মামা মিলে আরো কিছু কথা বলল। নীল এদিকে শুয়ে আছে। একটু পর মা নীলের কাছে আসলো আর খাইয়ে দিতে লাগলো। নীলও খেতে লাগলো। আর ওদিকে তানিশা, বাবা, নীল আমার খুব ভালো বন্ধু, তাকে নিয়ে এতটা চিন্তা ভাবনা ছিল না, কিন্তু আমি আজ তোমাকে বলছি, যদি কখনো বিয়ে করতে হয় তাহলে নীলকে করব। তুমি আমাকে আটকে রাখতে পারবে না। এই দেহে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি নীলকে ভালোবেসে যাব। তুমি ওর জীবনটা শেষ করে দিলেও আমি তাকেই বিয়ে করব, ইনশাল্লাহ। এটা বলতেই বাবা তানিশার গালে একটা থাপ্পড় মারলো আর দরজা বন্ধ করে চলে গেল। তানিশা একা রুমে বন্দি আছে, শুয়ে শুয়ে কান্না করতে লাগলো। তানিশা নীলের শূন্যতা অনুভব করতে পেরেছে, অনেক ভালোবেসে ফেলেছে। তানিশা জানে না ওর এখন কি অবস্থা। এদিকে নীল খাওয়া শেষ করে মা ঔষধ খাইয়ে দিল আর নীল ঘুমিয়ে গেলাম। এভাবে পার হয়ে গেল বেশ কিছুদিন। শুনলাম আমাকে বিদেশে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য, সাথে মা আর বাবা যাবে। সবকিছুর ব্যবস্থা হলো। আমাকে হুইল চেয়ারে করে হাসপাতাল থেকে বের করলো ডাক্তাররা। তারপর গাড়িতে তুলতে যাবে, তখনই দেখি গাড়ির সামনে কাচের মধ্যে একটা নাম্বার লেখা, নিচে লেখা T+S। আমি বুঝে গেলাম এটা তানিশার নাম্বার। মামি হয়তো গোপনে লিখে দিয়েছে। আর তখন মামি আমার পাশে আসলো আর আস্তে করে আমাকে বলল, শাহরিয়ার অনেক কষ্টে নাম্বারটা জোগাড় করেছি। তানিশার অবস্থা খারাপ, নাম্বারটা মুখস্থ করে নাও। লিখে দেওয়ার কোনো উপায় নেই, সবাই দেখলে কি হবে বুঝতেই পারছো। আমি নাম্বারটা মুখস্থ করে নিলাম, তবে সময় পেয়েছিলাম মুখস্থ করার জন্য, কারণ ডাক্তার বাবা মায়ের সাথে কথা বলছে। একটু পর আমাকে গাড়িতে তুললো আর গাড়ি চলতে লাগলো এয়ারপোর্টের দিকে। দীর্ঘ সময় পর সিঙ্গাপুর এসে পৌঁছালাম। তারপর একটা বড় হাসপাতালে আসলাম আর আমাকে ডাক্তাররা নিয়ে পরীক্ষা করতে লাগলো। আর যেভাবে সময়টা পার হলো, বেশ অনেকক্ষণ পর আমাকে কেবিনে দিল। বাবা ওষুধ আনতে গেছে। আমি মাকে বললাম বাবার ফোনটা নিতে। মা ফোন দিল। আমি সেই নাম্বারে কল দিলাম আর কল হতেই রিসিভ করলো। আর ওপাশ থেকে তানিশা বলতে লাগলো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি নিজেকে শেষ করে দিব। ভালোবাসা কি আমি বুঝতাম না, কিন্তু কাউকে খুব করে মিস করা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার কাছেই থাকবো, আমি তোমার কাছেই ভালো থাকবো। আমাকে নিয়ে যাও। আমি তানিশা, আমি বাংলাদেশে নাই, আমি সিঙ্গাপুরে আসছি। মা বাবা উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসছে। আর আমি জানি আমার পা ভেঙে গেছে, হাতটাও ভেঙে গেছে, এখন তবুও ডান হাত দিয়ে মোটামুটি কাজ করতে পারি। এই যে এখন তোমাকে কল দিলাম। আমি বাবাকে কোনো দিন ক্ষমা করব না। আমি 3 দিন ধরে কিছু খাই না, কারোর সাথে কথা বলি না।
আমি আর মাকে জোর করে লুকিয়ে ফোনটা এনেছি তোমার সাথে কথা বলার জন্য। শোনো তানিশা, যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে নিজেকে কষ্ট দিও না। তুমি খাওয়া দাওয়া করবা আর নামাজ পড়ে আমার জন্য দোয়া করবা। প্রিয় মানুষটার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আর লাল বেনারসি শাড়ি পরিয়ে তোমাকে আমার ঘরে তুলবো। তোমার জন্য সব কিছু করব। তুমিও নিজের যত্ন নিও। বাবা ফোনটা নিও না প্লিজ, আমি শাহরিয়ারের সাথে কথা বলবো। তারপর কলটা কেটে গেল। আমি বুঝতে পারলাম ওর বাবা দেখে নিয়েছে। তাকে থাপ্পড় দিয়ে থাপ্পড়ের শব্দটা এই পাশ থেকে আমি শুনতে পেলাম। আমার জন্য তানিশা মায়ের খেলো। মেয়েটা আমার জন্য এতটা কষ্ট পাচ্ছে। সত্যি আমি ভাগ্যবান একজন ব্যক্তি। এভাবে পার হয়ে গেল বেশ কয়েকটি মাস। আমি এখন হাঁটতে পারি, তবে এত ভালো করে না, কারোর সাহায্য লাগে। কিন্তু আমি প্রতিদিন ওর নাম্বারে ফোন দিই, কিন্তু ফোন বন্ধ। মামিকে ফোন দিয়ে জিজ্ঞেস করি, কিন্তু মামিও কিছু বলতে পারে না। আমিও মামির অবস্থাটা বুঝতে পারছি। তানিশার বাবা জানতে পারলে মামিকেও ছাড়বে না, কিন্তু তানিশার বাবা আমাকে পছন্দ করে না। কেন? তানিশার বাবার মতো আমাদের টাকা নেই, কিন্তু বাকি সব দিকে তো আমরা কোনো অংশে কম নই। এখন আবার আমার বাবাও রাজি নয়। রাজি না হওয়ার কথা, কারণ তানিশার জন্য আমার আজ এই অবস্থা। কিন্তু আমি তো জানি এতে তানিশার কোনো দোষ নেই। কিছু করার নেই। এখানে এইভাবে আরও পার হয়ে গেল 2 মাস। আমার জানা মতে মার সম্পত্তি সব বিক্রি করে দিয়েছে আমার জন্য। বাবার যা টাকা জমানো ছিল ওইগুলোও শেষ। আর একটা খুশির সংবাদ পেলাম, মিজান ভাই সেনাবাহিনীতে চাকরি পেয়েছে। আমার ইচ্ছা ছিল সেনাবাহিনীতে জব করব, দেশের জন্য কাজ করব, কিন্তু সেটা তো আর সম্ভব না। আজকে দেশে ফিরে যাচ্ছি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বিমান ল্যান্ড করলো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি সন্ধ্যা 6টা বাজায়। বের হয়ে দেখি মামা মামি ভাইয়া দাঁড়িয়ে আছে। ভাইয়ার গায়ে সেনাবাহিনীর পোশাক। আমাকে দেখে জড়িয়ে ধরলো, আর আমিও জড়িয়ে ধরলাম। আর তখন মামা বলতে লাগলো, কী রে শাহরিয়া, তুই মোটা হলি কেমনে? আর আগের চেয়ে সুন্দর, বেশ স্মার্ট হয়েছিস। চল এখন তাড়াতাড়ি আমার সাথে। মিজান, তুইও আয়। আর আপা দুলাভাই, তোমরা জেসমিনকে নিয়ে বাসায় যাও, আমরা আসতেছি। এই বলে আমাকে নিয়ে গাড়িতে উঠলো। ভাইয়া উঠলো, কিছুই তো বুঝতে পারছি না। আর তখন মামা আবার বলতে লাগলো, শোন শাহরিয়া, অনেক হয়েছে, এটার আজকে শেষ চাই। তানিশার আজকে বিয়ে, আর আমাদের একটা প্ল্যান আছে। এতে করে তানিশার বাবা মা রাজি হবে, সাথে 14 গোষ্ঠীও রাজি হবে। আরে মামা, 14 গোষ্ঠী দিয়ে আমি কি করব? আমার শুধু তানিশাকে পেলেই হলো, তাতেই আমি সন্তুষ্টি। মামার সাথে কথা বলতে বলতে চলে আসলাম তানিশাদের বাসার সামনে। তারপর দেখি বাসাটা খুব সুন্দর করে সাজানো। তার মানে আজকে তানিশার বিয়ে, অথচ আমি জানতে পারলাম না। মামা মিজান ভাই নামলো, আর নেমে ভিতরে গেলাম। বাহিরে ভাইয়া দাঁড়িয়ে আছে। ভাইয়া ভিতরে গেল না। আমি আর মামা ভিতরে গিয়ে দেখি তানিশাকে পুতুল মামা এর মতো সাজিয়ে সাজিয়ে বসে রেখেছে। আমাকে তানিশা দেখে হাউমাউ করে কান্না করে জড়িয়ে ধরলো সবার সামনে। আর আমাকে বলতে লাগলো, সত্যি আমি ভুল করে ফেলেছি। আমি ভেবেছিলাম তুমি আসবে না, আমি বিষ খেয়েছি। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই, তুমি ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না আমি। তখনই তানিশার বাবা আসলো, আর এসে তানিশার মুখে এই কথা শুনে তানিশার বাবা চুপ করে আছে। আর একটু পর তানিশাকে ধরে গাড়িতে নিয়ে যেতে বললো। আর তখন তানিশা বলল, প্লিজ বাবা, আমাকে তুমি টাচ করবে না। যদি আমাকে বাঁচাতে চাও তাহলে আগে শাহরিয়ারের সাথে আমাকে বিয়ে দিতে হবে, না হলে দুজন একসাথে মরবো। তখন তানিশার বাবা চুপ করে আছে। তানিশার বাবাকে সবাই বলতে লাগলো দুজনের বিয়েটা দিয়ে দিতে। অবশেষে তাই করলো। কাজী সাহেব তাড়াতাড়ি বিয়ে পড়ালো। তারপর হঠাৎ একদিন তানিশা আমার কোলে ঢলে পড়লো। আমি মামাকে বললাম, মামা তুমি না বলেছিলে মিথ্যা প্ল্যান করছো? তানিশা তো সত্যি সত্যি বিষ খেয়েছে, তাড়াতাড়ি গাড়ি বের করতে বলো। আরে প্ল্যান ছিল, কিন্তু কে জানে তানিশা এটা সত্যি সত্যি করে বসবে। আমি তানিশাকে নিয়ে গাড়িতে উঠলাম, আর ভাইয়া গাড়ি চালাচ্ছে। আমি তানিশাকে জড়িয়ে ধরে আছি। একটু পর হাসপাতালে চলে এলাম, আর এসে ডাক্তারকে ডাকতে লাগলাম। ডাক্তার তানিশাকে ওটিতে নিয়ে গেল, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। আর মিজান ভাই এসে আমার চোখের পানি মুছে দিল। ভাইয়াকে জড়িয়ে ধরলাম আর কান্না করতে লাগলাম। আর তখন পিছন থেকে মামা বলতে লাগলো, আমি বসে বসে করতে লাগলাম। আর তখনই দেখি তানিশার বাবা মা আসছে, সাধারণ পরিবার।
লোকজন তানিশার বাবা আমার একপাশে দাঁড়িয়ে আছে। এভাবে কেটে গেল 1 ঘন্টা। ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসলো। আমি দৌড়ে কাছে গেলাম এবং ডাক্তার বলল, রোগী এখন সুস্থ আছে, একটু পর দেখা করতে পারবো। একটু পর তানিশাকে কেবিনে দেওয়া হলো। আমি কেবিনে গিয়ে ওর পাশে বসলাম। তানিশা ঘুমিয়ে আছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। এভাবে কখন যে ওর কোলে ঘুমিয়ে গেলে মনে নেই। ঘুমটা ভেঙে গেল কারো মিষ্টি ঠোঁটের ছোঁয়ায়। আমি ঘুম থেকে জেগে দেখি আমি তানিশার বুকে শুয়ে আছি। আমি উঠলাম আর তখন তানিশাও না বলল। তোমার আবার কি হলো? ঘুমাও না। আমার তো ভালোই লাগছিল। সারা জীবন ঘুমাবে এভাবে, বুঝতে পারছো? এসব কথা পরে হবে, আগে বল তুই সত্যি সত্যি বিষ কেন খেয়েছিলি? একা একা মরতে চেয়েছিলি তাই না, আমাকে দেবদাস বানিয়ে? আর একটু বিষ খেলে কেউ মরে না। আমি জানতাম আমি বেঁচে থাকবো। এত কিছু না করলে কি আর তোমাকে নিজের করে পেতাম? আসলে তুই তো মানবিকের ছাত্রী, তুই কি করে সায়েন্স বুঝতে পারবি? বিষ একটু হোক বা বেশি তুই তো খেয়েছিলি কেন? উফ, তুমি কি এখন আমার সাথে ঝগড়া করবা নাকি? এর চেয়ে ভালো চলো বাসায় চলে যাই। এখনো বিয়ের শাড়ি পরে আছি, বাসরটা সেরে ফেলি। হাইরে লুচ্চা ভাইয়া, আমার রাগ উঠতেছে। আর তোর রোমান্স করতে ইচ্ছা করছে তাই না? আর একটু দেরি হলেই না লাল বেনারসিটা থেকে গায়ে সাদা কাপড় থাকতে দুজনের। আবার আমাকে ভয় দেখাচ্ছ তুমি? আমি চলে গেলেই ভালো হতো, তাহলে তো আর বকা দিতে পারতে না তুমি। আমি তানিশাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর তানিশা আমাকে জড়িয়ে ধরলে একটু পর ছাড়তে চাইলাম, কিন্তু ছাড়ছেন। আমি বললাম, রাত 2টা বাজে, আমি তোমার জন্য কিছু নিয়ে আসি, খেয়ে নাও, তারপর ওষুধ খাবা আর ঘুমাবা। কালকে সকালে হয়তো ছুটি দিয়ে দিবে। হায় রে পাগল রে, আমার জ্ঞান ফিরছে 9টার দিকে। হয়তো তখন ডাক্তার এসে দেখে গেল আর মাকে বলে কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিতে। মা তাই করলো। তুমি তো আমার বুকেই শুয়েছিলে, সবাই দেখতে পেয়েছে। কি তার মানে আমার বাড়ির সবাই, তোমার বাসার সবাই দেখতে পেয়েছে আমি তোমার বুকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম? মান সম্মান শেষ। হ্যাঁ, শুধু মা আসছে, মা দেখে গেছে। আর ওই পুলিশ কমিশনার দেখতে আসছিল। আমি দূর থেকে আসতে না করেছি, পরে চলে গেছে। না তানিশা, এটা কিন্তু একদম ঠিক হয়নি। উনি তোমার বাবা, ওনাকে এভাবে কথা বলা তোমার উচিত হয়নি। হয়তো উনি ভেবেছিলেন আমি তোমার জন্য সঠিক ছিলাম না। দেখো, ভাগ্য গুণে বাবার মন ওই দিনগুলো গলে গেছে। আমি তো চিন্তাই করতে পারি না বাবা শেষ পর্যন্ত রাজি হয়ে আমাদের বিয়েটা দিয়েছে। আমার মনে হচ্ছে সবকিছু স্বপ্ন। কোনো স্বপ্ন নাই, যা হয়েছে সব কিছু সত্যি। এটা শুক্রিয়া জানাই যে আমরা শেষ পর্যন্ত এক হতে পেরেছি। এখন ঘুমাও। আমাকে শুয়ে জড়িয়ে ধরো, তারপর তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। এভাবে আমার অনেক ভালো লাগে। আর এখন তো আমরা স্বামী স্ত্রী, তাই আরো বেশি করব। নীল ওর পাশে শুয়ে তানিশাকে জড়িয়ে ধরলো। সেও নীলকে শক্ত করে জড়িয়ে ধরলো। ঠোঁটগুলো নীলের ঠোঁটের কাছাকাছি, পাগুলো নীলের ওপর তুলে দেওয়াতে নীল বলল, তুমি আর মানুষ হলে না, এভাবে কত যে আমাকে সারা জীবন কোলবালিশ হয়ে কাটাতে হবে কে জানে। আমার জামাইকে আমি কোলবালিশ বানাবো নাকি রুটি বানাবো সেটা আমার ব্যাপার, বুঝতে পারছো কি বলছি? এখন শোনো, মামা সবাইকে পাঠিয়ে দিয়েছে বাসায়, আর বলছে কালকে আমরা চলে যাব বাসায়। না, এই সব কিছু ঠিক আছে, কিন্তু তোমার কি একটু লজ্জাও করলো না? সবার সামনে আমি তোমাকে জড়িয়ে ধরে বুকে শুয়েছিলাম। আরে শোন, আগে মা এসে দেখে এই অবস্থা, পরে কেবিনের দরজা বন্ধ করে দেয়, আমাকে চুপচাপ খাইয়ে দিয়ে চলে যায়, আর যাওয়ার সময় বলে যায় সারা জীবন যেন আগলে রাখি তোমাকে। এই তো। তবুও তো মায়ের সামনে আমি ভাবতেই তো লজ্জা লাগছে। আর আমি চিন্তা করছি ভাইয়ের বিয়ে করলো না, আমি বিয়ে করে ফেললাম। ও আরেকটা কথা, আমি কিন্তু সবার সাথে একসাথে থাকবো। তুমি কিন্তু আমাকে আলাদা থাকতে বলবে না মিজান ভাই। বিয়ে করবে, ভাবি আসবে, তার উপর আন্টি আছে। এখন তো আর আন্টি নয়, এখন তো মামি। যাই হোক, মা বাবাকে নিয়ে একসাথে থাকবো, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে তেমন থেকেও, কোনো সমস্যা নেই। এখন চুপচাপ ঘুমাও, আমিও ঘুমাবো। তোমাকে তো আমি ঘুমাতে দিব না, আজকে সারা রাত দুষ্টুমি করবো, জ্বালাবো। না, বাসায় গিয়ে তারপর আমাকে নিয়ে যা করার করো, এখন ঘুমাও। তুমি অসুস্থ, কয়েক ঘন্টা আগে তোমাকে ওয়াশ করা হয়েছে, মনে রেখো। তুমি না আসলেই একটা বজ্জাত। ঘুমানোর জন্য কত কিছু আমাকে বলছো। তুমি পাশে থাকলে এমনিই শরীরে শক্তি পাই। বউ, আসলে আমার খুব ঘুম পাচ্ছে, একটু মাথায় হাত বুলিয়ে দাও, ঘুমিয়ে যাই। তানিশা নীলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নীল তানিশার কপালে একটা চুমু দিল। তানিশার লজ্জা মাখা মুচকি হাসি দিল। নীল তানিশাকে জড়িয়ে ধরে কখন যে ঘুমিয়ে গেল মনে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তানিশা জেগে আছে। নীল ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর তখন বলতে লাগলো, এই ওঠো, তোমার জন্য কতক্ষণ ধরে শুয়ে শুয়ে ডাক দিচ্ছি, উঠছো না?
তাই আমিও শুয়ে আছি, বাসায় যেতে হবে না। নীল উঠে ফ্রেশ হয়ে নিল আর সব কিছু রেডি হয়ে ডাক্তারের কাছ থেকে বিদায় দিয়ে বাইরে এসে গাড়ি নিয়ে বাসার দিকে যেতে লাগলো। আর বাসার সামনে গিয়ে দেখে তার মা তাদের জন্য অপেক্ষা করছে। নীল গিয়ে নামলাম আর তখন তার মা বলতে লাগলো, নীল, এই 2টা স্বর্ণের চুড়ি বৌমাকে পরিয়ে দে আর কোলে করে বৌমাকে নিয়ে রুমে যা। আর হাসান, কই তুই? এদিকে আয়। মা এসব কি বলো? এটা কি কোনো রীতি হলো নাকি? কোন শালায় যেসব রীতি বের করছে, শেষ পর্যন্ত বউকে কোলে করে নিয়ে যেতে হবে? শোন, আমার বংশের মধ্যে এসব আজব রীতি নাই, তোর বাবার বংশের মধ্যে এসব আজব রীতি আছে। তাই যেটা বললাম সেটা কর। ও তার মানে এটা আমার বংশের রীতি, তাহলে সমস্যা নাই। তুমি ভিতরে যাও, আমি আটার বস্তা নিয়ে আসছি। আটার বস্তা। এই কথাটা শুনে তানিশা আর চোখে একটু নীলের দিকে তাকালো, কিন্তু নীল সেটা দেখেও না দেখার ভান করে রইল। কারণ সে বুঝতে পারছে এখন যদি তানিশার দিকে তাকায় তাহলে তানিশা রেগে যাবে। এদিকে তার মা যেতে লাগলো আর সে তানিশাকে কোলে তুলে নিল। মা গো মা, কি ভারী, সারাদিন খেয়ে খেয়ে মোটা হয়েছে। আর কি হঠাৎ করে তানিশা নীলের কানে কামড় দিল, কিন্তু নীল কিছু বলতেও পারছে না। নীল সোজা রুমে নিয়ে এসে তানিশাকে বিছানায় ফেলে দিল আর তার ঠোঁট জোড়া দখল করে নিল। 10 মিনিট পর ছেড়ে দিল আর তখন তানিশা বলতে লাগলো, আমাকে আটার বস্তা বলা, তাই না? আমি দেখতে আটার বস্তার মতো নাকি? কামড়টা আরো জোরে দিতাম বেঁচে গেলে। আমার সাথে লাগতে আসলে না এমন জায়গায় কামড় দিব, কথা বলতে গেলে লজ্জা করবে, বুঝতে পারছো? আমি এই বলে উঠে আসলাম আর ওদিকে তানিশা শোয়া থেকে বসে ভাবতে লাগলো মনে মনে, ও আমাকে কি বলে গেল? তার মানে আমার ঠোঁটে কামড় দিবে আর আমি কারোর সাথে কথা বলতে গেলেই লজ্জা করবে। দাঁড়াও না জামাই, জামাই আমার, আজকেই তোমাকে দিব, কোনো চিন্তা করো না। এর আগে আমি ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হয়ে এসে দেখি মা আসছে। মা আমাকে একটা নতুন শাড়ি দিল। আমি শাড়ি পরতে পারি না, তার উপর মা বুঝতে পেরে উনি নিজেই আমাকে পরিয়ে দিলেন। তারপর মার সাথে গেলাম। এদিকে আমি নাস্তা করতে লাগলাম আর তখন পিছন থেকে এসে মামা বলল আর আমাকে বলতে লাগলো, নীল, তোর দুলাভাই তোর জন্য একটা জবের ব্যবস্থা করেছে, এখন ইন্টারভিউ দিতে যাবি আর ওরা তোকে তোর যোগ্যতা অনুযায়ী চাকরি দেবে। খেয়ে রেডি হয়ে যা। ঠিক আছে যাব, আর পড়াশোনাটা কমপ্লিট করব। কারণ কি জানো, এখন আমার বউ আছে, তাই ওর খরচটা তো আমার বহন করতে হবে। শোন, তোকে একটা কথা বলি, যদিও কথাটা একটু তোর খারাপ লাগবে, তবুও বলছি শোন। যদি চাকরি না করিস, পড়াশোনা করিস, তাহলে আজ না হয় কাল তোকে পরিবারের কথা শুনতেই হবে। তাই চাকরিও করবি, পড়াশোনাও করবি। প্রিয় মানুষ পাশে থাকলে সব কিছুই হবে, বুঝতে পারলি? হাই মুচকি এসে দিলাম, কারণ কথাগুলো সত্যি। আমি খাবার খেয়ে রুমে আসলাম আর রেডি হতে লাগলাম, আর তখনই তানিশা আসলো আর এসে দেখে আমি রেডি হচ্ছি, আর এসে আমাকে সরিয়ে দিল শক্ত করে। আর তখন নীল তার মাথায় হাত বুলিয়ে দিল আর তখন তানিশা বলতে লাগলো, এখন কোথায় যাচ্ছ? কখন আসবে? আর শোনো না, আসার সময় প্যাড নিয়ে আসবে আর ফুচকা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আনবো। আর আজকে একটা ইন্টারভিউ দিতে যাব, চাকরি হতে পারে, পরে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা, দুপুরে চলে আসবে, তোমার জন্য অপেক্ষা করব। আর ওষুধ খেয়ে যাও, তোমার মা বলেছে ওষুধগুলো ঠিকমতো খেয়ে যেতে। আমি কপালে চুমু দিলাম আর রেডি নিয়ে বিদায় নিয়ে চলে আসলাম। বাইকে করে মামা ঠিকানা অনুযায়ী গেলাম, সব সার্টিফিকেট নিয়ে আসছি। মামা অফিসে এসে বসে রইলাম আর একটু পরে একজন পিয়ন এসে বললো আমাকে ডাকছে। আমি বললাম আমি ভিতরে গেলাম আর ইন্টারভিউ দিলাম। একদিন পর জানানো হবে, চাকরি হলে ফোনে মেসেজ যাবে। তারপর আমি বের হয়ে এসে কলেজে গেলাম, গিয়ে স্যারের কাছ থেকে নোটগুলো নিলাম। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিলাম কিছুক্ষণ। আর তানিশার জন্য প্যাড নিয়ে আসলাম, বাসায় আসলাম। বাসায় আসতে দুপুর হয়ে গেছে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম, তারপর খাবার টেবিলে খেলাম। তানিশা খাবার দিল, আমি বললাম মা কই? তানিশা বলল মা খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে আছে। তুমি খাবার খেয়ে রুমে যাও, আমি একটু কাজ করে তারপর আসছি। আমি পরে খাবো। এখন কোথাও যাওয়া লাগবে না, গেলে তোরে লাথি দিয়ে কোমর ভেঙে দিব, পরে আবার আমি সেবা করব। তোমার সম্পদ, তুমি যা মন চায় তাই করো, আমার কি? কিছু হলেই বকা দেওয়া শুরু হয়ে যায় তার, শয়তান একটা। হা করো। আমি খাইয়ে দিতে লাগলাম আর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে আসলাম। একটু পর তানিশা এসে দরজাটা হালকা বন্ধ করে আমার বুকে এসে শুয়ে পড়লো আর বলতে লাগলো, তুমি শুয়ে থাকো, আমি একটু ওয়াশরুম থেকে আসি আর তোমাকে নিয়ে ঘুমাবো। পেটে খুব ব্যথা করছে, ঘুমালে হয়তো ভালো লাগবে।
এই কথাটা বলে তানিশা ওয়াশরুমে চলে গেল। আর নীল বিছানায় শুয়ে আছে। একটু পর তানিশা এসে নীলকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আর নীল ওর পেটে হাত দিল। তানিশা চোখ বন্ধ করে নিল। নীল কপালে চুমু দিল। আর তখন তানিশা বলল, জানো, এই সুখটার জন্য এতদিন অপেক্ষা করেছি আর আল্লাহর কাছে দোয়া করেছি। তুমি ছাড়া আমাকে কেউ বুঝবে না। এখন ঘুমাও, ঘুমালে ভালো লাগবে। আর এত কাজ করতে হবে না তোমার, বুঝতে পারছো? বাসায় তো কাজ করে অভ্যাস নাই তোমার। তানিশা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল, আমিও ঘুমিয়ে গেলাম। মনে নেই, ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে। তানিশা পাশে নেই, হয়তো উঠে গেছে। আমি উঠে ছাদে আসলাম, এসে দেখি মামির সাথে বসে বসে তানিশা আড্ডা দিচ্ছে। আমিও গিয়ে পাশে বসলাম। আর তখনই ফোনে কল আসলো। দেখি আমার এক বন্ধু কল দিয়েছে। বুঝতে পারলাম আড্ডা দিতে যেতে হবে। আমি ওখান থেকে তানিশাকে বলে বাইরে আসলাম। এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে সন্ধ্যার পর বাসায় ফিরলাম। আর বাসায় ফিরে একটু হেলান দিয়ে পড়তে লাগলাম। একটু পর তানিশা কফি নিয়ে আসলো আর এসে আমার বুকে আসলো আর বলতে লাগলো, কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। ভেবেছিলাম আজকে রাতে আদর পাবো, কিন্তু কপাল হলো না। অপেক্ষা করতে হবে। তাই তো। তাই এত আদর পাওয়ার শখ কেন? পরে যদি পুতুল চলে আসে তাহলে সামলাতে পারবে তো তুমি, নাকি আমাকে সামলাতে হবে? আমি পারবো না কেন? আমি মা হওয়ার জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত, বুঝতে পারছো? এখন একটু আসো, আদরটা করি। এই বলে নীলের ঠোঁট জোড়া দখল করে নিল। তখন নীলও রেসপন্স দিতে লাগলো। এভাবে চলতে থাকলে তাদের ভালোবাসার প্রেমময় মুহূর্ত প্রায় ঘন্টাখানেক পর দুজনে দুজনকে ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তানিশা হঠাৎ নীলকে বলতে লাগলো, নীল, আমার পেটে প্রচন্ড ব্যথা করছে। তুমি তোমার রুমে গিয়ে খোঁজ করে দেখো তোমার কাছে এঞ্জেল ট্যাবলেট আছে কিনা। মার কাছে না থাকলে তুমি একটু মামির কাছ থেকে খোঁজ করে এসো। তখনই তোমাকে আমি না বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি এতদিন পর আমার কাছে এসেছো, আমার ভালোবাসা পেতে চাইবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাই না করতে পারিনি। আগেই বুঝতে পেরেছিলাম পিরিয়ডের সময় ফিজিক্যাল রিলেশন করলে এরকম হতে পারে। ভালোবাসার মানুষকে কাছে পেয়ে ভালোবাসা পেতে চাইবো না, এমনটা কখনো হতে পারে কি? তোমায় আমি প্রচন্ড ভালোবাসি, আর তোমার ভালোবাসা আমার লাইফের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তার জন্য যদি আমাকে একটু কষ্ট করতে হয়, করব। এতে তো আর আমি মরে যাব না। এখন তুমি প্লিজ ওষুধটা নিয়ে আসো। তখন নীল আর কোনো কথা না বলে চুপচাপ মায়ের রুমে চলে যায়। আর মাকে ডাকতে ডাকতে ঘুম থেকে তোলে। ও মা, তাড়াতাড়ি একটু ঘুম থেকে ওঠো। তানিশার পেটে ব্যথা করছে, তোমার কাছে অ্যালজিন ট্যাবলেট আছে কিনা জানতে চেয়েছে। 2-1 মিনিট দাঁড়া, আমি দিচ্ছি। তোরা যে কি আমি কিছুই বুঝতে পারি না। নিজেদের সেফটিটুকু করতে পারিস না। তোরা দুজন দুজনকে কত ভালোবাসিস সেটা তো আমরা সবাই খুব ভালো করেই জানি, কিন্তু পিরিয়ডের সময় মায়ের কথা শুনে নীলের লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। কারণ সে ভাবতেই পারছে না বা এই বিষয়টা কিভাবে বুঝতে পারলো। তখন তার মা তাকে দেখে বলল, শোন, এত লজ্জা পাওয়ার কিছুই নেই। এখনকার থেকে মেয়েরা সন্তানের বন্ধুর মতো হয়। আর আমি তো তোদের সময়টা পার করে এসেছি, তাই খুব ভালোভাবেই বুঝতে পেরেছি কি হয়েছে। তুই দাঁড়া, আমি ওষুধ নিয়ে আসছি। কিছুক্ষণ পর তার মা ওষুধ এনে দেয়। সে ঔষধ নিয়ে আর রুমে চলে যায়। আর ঔষধটা তানিশাকে খাইয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে কিচেনে গিয়ে একটু গরম জল নিয়ে সে তানিশার তলপেটে একটু সেকা দেয়। কিছুক্ষণ পর ব্যথা কিছুটা কমে গেলে তানিশা বলে, পেটে ব্যথা অনেকটা কমে গেছে, তুমি এখন ঘুমিয়ে পড়তে পারো, আমারও খুব ঘুম পাচ্ছে। আমি ঘুমিয়ে যাওয়ার পর যদি আবারও তোমার পেটে ব্যথা ওঠে তখন তুমি কি করবে? আর ব্যথা উঠবে না, এখন তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ো তো। বলেই তানিশা নীলকে তার কাছে টেনে নেয় আর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে গেল দীর্ঘ 9টা মাস। তানিশা 9 মাসের প্রেগনেন্ট। আজ তানিশার ডেলিভারি উঠেছে। তানিশা বেতায় ছটফট করছে। আর এদিকে নীল তো পাগলের মতো ছুটাছুটি করছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। তখনই তার মামা তার কাছে আসে আর তাকে বলতে থাকে, এভাবে ছটপট করিস না, একটু শান্ত হয়ে বস। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তানিশাকে ওটিতে নেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা কোনো একটা সুখবর পাবো। মামা, আমার তানিশার জন্য খুব ভয় করছে। তানিশার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তানিশাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না, আমি একদম মরেই যাব। তখন তার মামা তাকে সান্ত্বনা দিয়ে তাকে আর বোঝাতে থাকে, এখানকার যুগে সিজার একটা সাধারণ অপারেশন। সিজারে
এখনো মৃত্যু আশঙ্কা নেই বললেই চলে। আর যে ডাক্তার তানিশার অপারেশন করছে সে এই শহরের বেস্ট একজন ডক্টর। তার প্রত্যেকটা কেস সাকসেসফুল। মামার কথা শুনে নীল কিছুটা শান্ত হয়ে বসে। আর কিছুক্ষণের মধ্যেই ওটি থেকে একটা নার্স বের হয়। আর তখনই নীল দৌড়ে নার্সের কাছে যায় আর নার্সকে জিজ্ঞাসা করে, নার্স, আমার তানিশা কেমন আছে? তানিশার কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? আরে বাবা, আপনি একটু শান্ত হন। আপনার তানিশা একদম ঠিক আছে, তবে আমাদেরকে মিষ্টি খাওয়াতে হবে। আপনার একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিয়েছে, একদম আপনার স্ত্রীর মতো। কথাটা বলেই নার্স সেখানে আর এক মুহূর্ত দেরি না করে ভিতরে চলে গেল। এদিকে নীলের চোখ মুখ থেকে আনন্দ যেন উপসে পড়ছে। তারপর সপ্তাহখানেক পর তানিশাকে বাড়িতে নিয়ে আসা হলো। আজ তাদের মেয়ের বয়স প্রায় 2 বছর। তার মেয়ে এখন টুকটাক সব রকমের কথাই বলতে পারে আর সবাইকে ডাকতেও পারে। তানিশা রান্নাঘরে রান্না করছিল। এমন সময় হঠাৎ কোথা থেকে নীল পেছন থেকে তাকে জড়িয়ে ধরে একটু আদর করতে চাইছিল। আর তখনই তাদের মেয়ে সেখানে হাঁটতে হাঁটতে চলে আসে আর পেছন থেকে বলতে থাকে, আব্বু কি করছো তুমি? আব্বুকে মারছো কেন এভাবে? গলা দিলে আব্বু ব্যথা পাবে তো। মেয়ের গলার আওয়াজ শুনে নীল পিছনে 2 হাত সরে দাঁড়ায় আর লজ্জায় মুচকি মুচকি হাসতে থাকে। তানিশা তখন তার দিকে তাকিয়ে বলতে থাকে, তুমি আর জীবনও মানুষ হবে না। লাজ লজ্জা কখনোই তোমার হবে না। মা বাবার সামনে এইসব কিছু করো তো করো, এখন নিজের মেয়ের সামনেও শুরু করেছো। এখন মেয়েকে নিয়ে চুপচাপ রুমে যাও, যা হওয়ার সব রাতে হবে। আরে বাবা, আমি তোমার থেকে দূরে থাকতে পারি না। এটা কি আমার অপরাধ নাকি? তুমি যদি এটা কি আমার অপরাধ বলো, তাহলে কিন্তু আমি সারা জীবনের জন্যই তোমাকে ছেড়ে চলে যাব, বলে দিলাম। একদম ফালতু কথা বলবে না বলে দিলাম। একদম একটা কিল দিয়ে ভুঁড়ি বের করে ফেলবো। এখন তিন্নিকে নিয়ে এখান থেকে যাও বলছি। তখন নীল কোনো উপায়ান্তর না দেখে তার মেয়ে তিন্নিকে বলতে লাগে, তুমি মামুনি চলো, আমরা রুমে যাই। তোমার আম্মুর রান্না এখনো শেষ হয়নি। তোমার আম্মুর রান্না শেষ হলে তোমার আব্বু আমাদের দুজনকে খেতে দিবে। না, আমি তোমার সঙ্গে যাব না। তুমি আমার আম্মুকে মারছিলে। আমি এক্ষুনি দাদুমণির কাছে যাব আর দাদুমণিকে সব বলে দেব তুমি আমার আম্মুকে মারছিলে। নীল তখন কোনো রকমে নিজের মেয়ের মুখ বন্ধ করবার জন্য চকলেট আইসক্রিম দিয়ে কেটে পড়ে। এদিকে দেখতে দেখতে রাত হয়ে যায়। তানিশা তার মেয়েকে ঘুম পাড়াচ্ছিল। তখনই নীল কোথা থেকে আসে আর দরজা বন্ধ করে সোজা তানিশার কাছে চলে আসে। আস্তে সাহেব, এখনই এত কাছে আসবেন না। আপনার মেয়ে এখনো ঘুমায়নি, ও ঘুমিয়ে নিক, তারপর চলেন। আমি আপনার জন্য ওয়েট করছিলাম। রাতের খাবার খাইনি এখনো, পেটে প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আগে খেতে হবে, তারপর অন্য কিছু। তখন নীল আর কিছু না বলে একটু দূরে গিয়ে বসে। তারপর তানিশা তিন্নিকে ঘুম পাড়িয়ে নিয়ে লিখে নিয়ে খেতে চলে যায়। খাওয়া দাওয়া শেষ হলে দুজনেই রুমে চলে আসে আর দরজাটা বন্ধ করে দেয়। নীল তখন তানিশাকে নিয়ে বিছানায় চলে যায় আর তানিশাকে আদর করতে শুরু করে। এই এত আদর করতে এসো না, তাহলে কিন্তু আবার মা হয়ে যাব। তখন কিন্তু আমি 2টো বাচ্চা সামলাতে পারবো না। 2টো বাচ্চা তোমাকে সামলাতে হবে কেন? তোমার মা আর আমার মা দুজনে কি করতে আছে? আমরা আরও 2টো বাচ্চা নেব আর তারপর 2টো বাচ্চা থেকে একটা তোমার মাকে আর একটা আমার মাকে লালন পালন করতে দিয়ে দিব। না বাবা, আমরা ক্রিকেট টিম করব, পুরো 11টা বাচ্চা নেব। এখন চুপচাপ যেটা করছিলে সেটাই করো। তখন নীল আর কোনো কথা না বলে তানিশার ঠোঁটে আলতো করে চুমু খেতে থাকে। আর এভাবেই দুজন ভালোবাসার মহাসমুদ্রে হারিয়ে যেতে শুরু করে। এভাবেই চলছিল তাদের ভালোবাসার দুষ্টু মিষ্টি রোমান্টিক গল্পটা।